আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা গতদিন এখানে কিছু স্পেশাল গ্রাফ সম্পর্কে দেখতেছিলাম। তো আজকে আমরা আসছি ওই বাইপার্টাইট গ্রাফ এই জায়গাটাতে। তো তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো হেজিটেশন ছাড়াই সাথে সাথে কিন্তু কোয়েশ্চেন করবা। তো আমরা এখান থেকে শুরু করি ইনশাআল্লাহ। যে বাইপার্টাইট গ্রাফ, এখানে সংজ্ঞাটা দেখো যেভাবে বলা হচ্ছে, বাইপার্টাইট গ্রাফ ওই গ্রাফগুলোকে বলা হবে যদি এটার ভার্টেক্সের সেট অর্থাৎ এটার যে নোটগুলো আছে, নোট বা ভার্টিসেস যেগুলো আছে ওগুলোকে যদি আমি এমন দুইটা সেটে ভাগ করতে পারি, ডিসজয়েন্ট সেট V1 আর V2 তে, যেন প্রত্যেকটা এজ V1 আর V2 থেকে একটা একটা নোটকে কানেক্ট করে। আচ্ছা, এটা এমনি সংজ্ঞাটা পড়ে বোঝাটা একটু কষ্ট, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের একটা গ্রাফ আছে, ধরো এই ধরনের, ঠিক আছে? তা আমি দেখো এই দুটাকে একটা সেট চিন্তা করতে পারি, এই দুটাকে আরেকটা সেট চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে আমি গ্রাফটাকে একটু অন্যভাবে আঁকি। লাল দুটাকে একদিকে আঁকলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি নাম দেই 2 3 দেই। আর কালো দুটাকে একদিকে আঁকলাম, ঠিক আছে? আরেকদিকে আঁকলাম। এটাকে ধরো 1 2 নাম দিলাম, সরি 1 4 নাম দিলাম ধরো। তাহলে 1 4, আর এদিকে আছে আমাদের 2 3। তাহলে এবার আমরা একটু নোটগুলো কানেক্ট করি, যে 2 এর সাথে কে কানেক্টেড, 1 কানেক্টেড। 2 এর সাথে কে কানেক্টেড, 4 কানেক্টেড। 1 এর সাথে 3 কানেক্টেড, আর কিছু 1 এর সাথে 2 কানেক্টেড। জিনিসটা এরকম হয়ে গেল না? একটা মনে হয় কম হচ্ছে। আচ্ছা, 3 এর সাথে 4 কানেক্টেড এরকম আছে। আচ্ছা, তাহলে দেখো আমার বেসিক্যালি এটা একটা সেট আমি কল্পনা করতে পারি, মানে নোডের সেট, আর 1 4 মিলে আরেকটা সেট চিন্তা করতে পারি। এই সেটগুলো ডিসজয়েন্ট মানে এটার মধ্যে এটা নাই, মানে 1 আর 2, 2 আর 3 আর 1 আর 4, মানে এখানে কমন কিছু থাকবে না, মানে 1 2 জায়গাতেই থাকতে পারবে না, মানে এই জায়গায় 1 আছে এই জায়গায় 1 আছে ওরকম থাকতে পারবে না, 2 জায়গায় ভিন্ন থাকবে। ডিসজয়েন্ট সেট মানে তারা ভিন্ন ভিন্ন, ঠিক আছে? মানে তাদের মাঝে কোনো ইয়া নেই, কমন এলিমেন্ট নেই। তো দুইটা ডিসজয়েন্ট সেটে আমি দেখা যাচ্ছে ভাগ করতে পারছি, যেখানে প্রত্যেকটা এজ এই V1 একটা সেট আর V2 একটা সেট এদেরকে কানেক্ট করতেছে। দেখো প্রত্যেকটা এজ কি করে, V1 আর V2 এর একটা একটা নোডকে কানেক্ট করে। তো এই এজটা চিন্তা করি, এই দুটাকে কানেক্ট করছে। এই এজটা চিন্তা করি, এই দুটাকে কানেক্ট করছে। এই এজটা এই দুটাকে, এই এজটা এই দুটাকে, এভাবে করে কানেক্ট করছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা বাইপার্টাইট গ্রাফ না এরকম একটা এক্সাম্পল দেখি। যেমন ধরো, ঠিক আছে, এই ধরনের একটা গ্রাফ। এখন 1 2 3, এখন আমি যেভাবেই চেষ্টা করি না কেন, ধরো 1 কেই পাশে রাখলাম, 2 3 কেই পাশে রাখলাম, ঠিক আছে? তাহলে 1 2 এটা কানেক্ট করলাম, 2 3 এটা কানেক্ট করলাম, আবার সরি 1 3 কানেক্ট করলাম, 2 3 কানেক্ট করলাম, তাহলে এভাবে গেল। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা এজ কিন্তু এই সেট আর এই সেটের একটাকে কানেক্ট করে, মানে দুইটা নোডকে কানেক্ট করে ওই জিনিসটা হলো না, কারণ এই এজটা দেখা যাচ্ছে এই V2 সেটটাকে কি করে ফেলতেছে, V2 সেটের দুইটা এলিমেন্টকে কানেক্টেড করে ফেলতেছে। তাহলে এই জিনিসটা দিয়ে পারতেছি না, অন্য কোনো ভাবে ট্রাই করে দেখি, স্যার একই সেটের দুইটাকে কানেক্ট করা যাবে না, তাই না? ওভাবে করা যাবে না, ভিন্ন দুইটা সেটের এলিমেন্টকে কানেক্ট করতে হবে। তাহলে 2 কে পাশে রাখি, 1 আর 3 কে পাশে রাখি, তাও দেখা যাচ্ছে এই দুইটা তো দিলাম, এটা দিলে এরা কানেক্টেড হয়ে যাচ্ছে, তাও পারা যাচ্ছে না। এবার আমরা 3 কে এক পাশে রেখে 1 2 কে অন্য পাশে রেখে দেখি, তাও দেখা যাচ্ছে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কোনোভাবেই আমি কি করতে পারতেছি না, দুইটা সেটে ভাগ করতে পারতেছি না, এমন দুইটা সেটে ভাগ করতে পারতেছি না যে প্রত্যেকটা এজ দুইটা সেটের ভিন্ন দুইটা এলিমেন্টকে কি করবে, মানে দুইটা সেটের দুইটা এলিমেন্টকে কানেক্ট করবে। ওরকম করে আমি এটাকে কোনোভাবেই রিপ্রেজেন্ট করতে পারতেছি না, কিন্তু এর আগের যে গ্রাফটা ছিল ওটাকে পারতেছিলাম, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা বাইপার্টাইট গ্রাফ বলবো। স্যার ওইখানে 1 আর 4 কে কেন কানেক্ট করেন নাই? 1 আর 4, দাঁড়াও আমি তাহলে আরেকবার আঁকি। আমরা জিনিসটা আচ্ছা আমি তাহলে ইয়া করি, আনডু করতে থাকি, কারণ আগের গ্রাফটা দেখো আমি সবগুলো, আমি কিন্তু এখানে কোনো এজ বাদ দিই নাই, সবগুলো এজে রাখছিলাম। হ্যাঁ, এখানে দেখো 1 এর সাথে 2 ছিল, 1 এর সাথে 3 ছিল, আমি জাস্ট গ্রাফটাকে একটু ভিন্নভাবে আঁকছি, ঠিক আছে? মানে 1 আর 4 কে পাশে রাখলাম, 2 আর 3 কে পাশে রাখলাম, এভাবে রাখলে দেখা যাচ্ছে কি
প্রত্যেকটা এজ কে আমরা এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি যে প্রত্যেকটা এজ দুই সেটের দুইটা এলিমেন্টকে কি করতেছে, কানেক্ট করতেছে। এখন গ্রাফটা দেখো তুমি, 1 আর 4 এর মধ্যে কোনো এজ ছিল না, তো এই জন্য এটা কানেক্ট করি নাই। বুঝতে পারছো জিনিসটা? স্যার আচ্ছা, এখন তুমি আবার 1 3 এ পাশে রাখলাম, 2 4 এ পাশে রাখলাম, এটাকে V1 চিন্তা করি, এটাকে V2 চিন্তা করি, তাহলে কিন্তু আবার দেখবা যে এটা তোমার মনে হতে পারে এটা বাইপার্টাইট না, কারণ এখানে 1 3 কানেক্টেড হয়ে গেছে, 1 2, তারপরে হচ্ছে যে 2 4 কানেক্টেড হয়ে গেছে, আবার 3 4। তো এভাবে কিন্তু আবার মানে আমার মানে যে কোনো একভাবে যদি আমি এই সেটটাকে কি করতে পারি, আলাদা করতে পারি, তাইলেই হবে। অর্থাৎ আমি 2 3 কে এক পাশে রাখলাম, 1 4 কে এক পাশে রাখলাম, যে কোনো একটা ওরিয়েন্টেশনে যদি এরকম করতে পারি যে প্রত্যেকটা এজ ভিন্ন দুইটা সেটের একটা মানে দুইটা এলিমেন্টকে কি করতেছে, আমার কানেক্ট করতেছে, তাহলেই আমরা কি বলতে পারবো, ওই জিনিসটাকে বাইপার্টাইট সেট, বাইপার্টাইট গ্রাফ বলতে পারবো। ঠিক আছে? তো বাইপার্টাইটের গ্রাফের একটা উদাহরণ হতে পারে, যেমন ধরো আমাদের জব শিডিউলিং। অর্থাৎ ধরো আমাদের কিছু মানুষজন আছে, কাজ করতেছে, হ্যাঁ, ধরো মানুষ আছে আলভেরাস, বার্কোভিটস, আচ্ছা এবিসিডি, এরকম 4 জন মানুষ আছে, আর তারা চারটা এক একজন এক একটা কাজ পারে। যেমন ধরো আলভেরাস, এটা কি লিখছে, আলভেরাস, আচ্ছা যাই হোক, যেটাই হবে হোক, সে কি পারে, রিকোয়ারমেন্টস এর কাজে একটা প্রজেক্টের রিকোয়ারমেন্টস, আর্কিটেকচার, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, এরকম 4টা পার্ট আছে একটা প্রজেক্টের, ধরে নিলাম। ওই 4টা পার্টের সে 2টা কাজ করতে পারে। আলভেরাস রিকোয়ারমেন্টস এর কাজটা করতে পারে, আলভেরাস টেস্টিং এর কাজটাও করতে পারে। বার্কোভিটস ও ধরো এই কাজটা করতে পারে, এই কাজটা করতে পারে। তো এখানে একটা বাইপার্টাইট সম্পর্ক আছে, কিরকম, যে ধরো এদের নিজেদের মধ্যে কোনো এজ থাকবে না। ঠিক আছে? এদের নিজেদের মধ্যে কি থাকবে না, কোনো এজ থাকবে না। যেমন ও কোন কাজটা পারে সেটার মধ্যে আমরা এজ ড্র করলাম। ঠিক আছে? ও এই কাজটা পারে, তাহলে এখানে একটা এজ দিলাম, ওই কাজটা পারে, এখানে একটা এজ দিলাম। তারপরে কি করতেছি ওটা পরের বিষয়টাতে আসতেছি, কিন্তু এখানে আমরা একটা কি বাইপার্টাইট ম্যাচিং করছি। ঠিক আছে? যে এটা একটা সেট, এই সেটের নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই, এই সেটেরও নিজেদের মধ্যে কোনো কানেকশন নাই, কিন্তু দুইটা ভিন্ন সেটের এলিমেন্টের মধ্যে আমাদের কি কানেকশন আছে। এগুলো হচ্ছে আমাদের বাইপার্টাইট কানেকশন। যাই হোক, এবার আমরা একটু দেখি যে তাহলে এখানে একটা দেখলাম যে কোন একটা গ্রাফকে যদি আমরা, কোন একটা গ্রাফের ভার্টিসেস গুলোকে যদি আমরা এমন দুইটা সেটে ভাগ করতে পারি যে সেটের নিজেদের মধ্যে কোনো এজ থাকবে না, শুধুমাত্র এই পাশ থেকে এই পাশে দুইটা মানে V1 সেট আর V2 সেট তাদের মধ্যে কানেকশন থাকবে, তখন আমরা ওই গ্রাফটাকে বাইপার্টাইট গ্রাফ বলতে পারবো। অর্থাৎ এটা একটা সেট, এটা একটা সেট, তাদের নিজেদের মধ্যে এই সেটের নোড আর এই সেটের নোডের নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না, শুধু ভিন্ন মানে কি তাদের দুইটা সেটের মধ্যে কি প্রত্যেকটা এজ তাদের দুইটা সেটের মধ্যে কানেকশন সৃষ্টি করবে, তাহলে ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি, বাইপার্টাইট ম্যাচিং বলতে পারি। ঠিক আছে? বাইপার্টাইট গ্রাফ বলতে পারি ওই গ্রাফটাকে। যেমন ধরো বলতেছে C6 একটা বাইপার্টাইট গ্রাফ। C6 কি জিনিস আমাকে চ্যাটে দেখি সবাই বলো তো, C6 কি জিনিস মনে আছে নাকি দেখি, কতকাল পড়ছিলাম C6, চ্যাটে দেখি সবাই একটু বলো C6 কি জিনিস। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে এমনি বলতে পারো, বাইপার্টাইট সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। C6 টা কি জিনিস, C6, আচ্ছা ভুলে গেছো, সমস্যা নেই ওটা। C6 হচ্ছে একটা সাইকেল, 1 2 3 4 5 6, এটা ধরো এটা আমরা এভাবে 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে 6টা নোড আছে, 6টা এজ আছে। এটাকে এটা একটা বাইপার্টাইট গ্রাফ। কিভাবে আমরা কোন মানে কিভাবে এটাকে দুইটা সেটে ভাগ করতে পারি, আমাকে একটু চ্যাটে ওটা লিখে দাও যে তোমরা চিন্তা করে দেখো দুইটা সেটে আমরা যদি ভাগ করতে চাই কিভাবে করা যেতে পারে। এই সেটে কিছু রাখবো, এই সেটে কিছু রাখবো, তো সাদা সেটে কি যাবে, লাল সেটে কি যাবে, কোন এলিমেন্ট গুলোকে নিতে পারি, আমাকে দেখি চ্যাটে এই জিনিসটা একটু চিন্তা করে বলো। C6 এখানে সাদা সেটে কি নিতে পারি, লাল সেটে কি আগে আগে নিতে পারি। এটা একটা বাইপার্টাইট গ্রাফ, সবাই একটু বলো, একটা বললেই হবে, সাদা সেটটা বললেই হবে, লাল সেটটা আমি বুঝে নেব।
আছে যারা বলছো ফাহাদেরটাতে একটু সমস্যা আছে, আর একটু চিন্তা করো, একটা জিনিস একটু বেশি দিচ্ছে, ওটা দিলে সমস্যা হয়ে যাবে। সবাই একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করো কাইন্ডলি। তোমরা বুঝছো নাকি তখন আমি এটা বুঝতে পারবো। আমি শুধু এখনো 12 জনের রেসপন্স পাইছি, ক্লাসে 30 জন আছে না? পাই নাই, মাত্র দিয়ে দিছো। তেরো জনের রেসপন্স পাইছি। আচ্ছা, একজন বলছো 1 3 2 5, তাহলে এই পাশে যায় কত? 4 আর 6। দেখো তাহলে 1 আর 2 এর মধ্যে এজ আছে, ফার্স্টে এদিকে চিন্তা করি, তাইলেই কিন্তু এটা বাদ হয়ে যাচ্ছে। ঠিক আছে, নিজেদের মধ্যে এজ থাকতে পারবে না। আচ্ছা 2 বাদ দিয়ে দেই, বেশিরভাগই যেটা বলতেছো। তাহলে 1 আর 2 এর মধ্যে, তাহলে দুইটাকে এদিকে এনে দেই। 1 আর 2 এর মধ্যে এজ আছে, 1 আর 3 এর মধ্যে এজ নাই, 1 4 1 6 এর মধ্যে আছে। এবার 3 থেকে 4 এ আছে, 3 থেকে 2 আছে, 3 থেকে 4, 3 থেকে 2। 5 থেকে 4 এ আছে, 5 থেকে 6 এ আছে, 5 থেকে 4, 5 থেকে 6। তাহলে এভাবে আমরা একটা বাইপার্টাইট ম্যাচিং করতে পারতেছি। ঠিক আছে, তাহলে 1 3 5 এটাকে একদিকে রাখলাম, এটাকে আরেক দিকে রাখলাম। একজন ডট দিয়ে দিচ্ছে, এভাবে ডট ডট দিয়ে থাকলে শিখছো নাকি শিখো না এটা আমি বুঝতে পারবো না। আচ্ছা, পরের বারে তোমরা যেন ডট আর দিতে না দেখি তোমাদেরকে। আচ্ছা, কে3 বলতেছে বাইপার্টাইট না। কে3 মানে কি? এই জিনিসটা, এই জিনিসটা বাইপার্টাইট না। এটা কি বাইপার্টাইট? কে4 কি বাইপার্টাইট? স্যার এখানে তো সবগুলোর সাথে একটা একটা আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা দেখি বুঝে ফেলছে। হ্যাঁ ঠিক আছে, জহিরুল মেবি এটা বলছো, দেখে এসে বুঝে ফেলছে যে এটা বাইপার্টাইট না। কারণ তুমি এখানে কোন সেটকেই আলাদা করতে হবে, কারণ সবার সাথেই সবাই কানেক্টেড। এক সেটে কিছু রাখলেই দেখা যাবে কি ওর সাথে সেই সেটের নিজস্ব কোনো একটা এলিমেন্ট থাকবে যে কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো অবজারভেশন। ঠিক আছে, এখানের মধ্যে এটা বাইপার্টাইট নাকি একটু দেখো, এটা বাইপার্টাইট কিনা। জি স্যার, বাইপার্টাইট। এটা হবে স্যার। আচ্ছা, যদি বাইপার্টাইট হয় কাকে তুমি এক সেটে রাখবা, কাকে অন্য সেটে রাখবা? স্যার বি আর ডি। বি আর ডি কে এক সেটে রাখলাম, আর বাকিগুলোকে ভিন্ন সেটে। আচ্ছা, এটা আসলে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন ভাবে করা যেতে পারে। যেমন ধরো বিডি কে এক পাশে রাখলাম, ঠিক আছে, বিডি কে একটা সেটে রাখলাম, বাকিগুলোকে একদিকে রাখলাম। ধরো এ জি এফ ই সি একদিকে রাখলাম। তাহলে বি এর সাথে কার কার আছে? এফ ই সি। বি এর সাথে আছে এফ ই সি। তারপরে এর সাথে কি কি আছে? আচ্ছা জি আছে। তাহলে এর সাথে যেহেতু জি আছে, একে এদিক দিয়ে রাখলে ঝামেলা। ঠিক আছে, তাহলে একে আমি এখানে নিয়ে যাই, এর সাথে জি কে নিয়ে আসলাম। ঠিক আছে, তারপর এর সাথে এফ আছে, এর সাথে কি আছে? ই আছে। আচ্ছা, তারপর আমাদের কি আছে? ডি এর সাথে কি কি আছে? ডি এর সাথে সি, তারপরে ডি এর সাথে জি, সরি ডি কই গেছে, হ্যাঁ ডি এর সাথে জি, তারপর ডি এর সাথে কি কি আছে? জি এফ ই, তারপর হচ্ছে জি এফ ই এগুলো আছে। আবার সি এর সাথে আছে বি, তারপরে হচ্ছে সি এর সাথে আর কি আছে? এ আছে স্যার, এ আছে, এ আছে। তাহলে সি এর সাথে এ আছে, ঠিক আছে, সি এর সাথে ডি আছে, এই আর কি। আচ্ছা, সি এর সাথে ডি আগে দিছিলাম। তাহলে দেখা যাচ্ছে এই পাশের গুলোকে একদিকে রাখলাম, এই পাশের গুলোকে, সরি বিভিন্ন হবে না, এভাবেই করা যাবে। ঠিক আছে, এ বি ডি কে একদিকে রাখলাম, জি এফ সি এগুলোকে আরেক দিকে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, এভাবেই করা যাবে। আচ্ছা, তাহলে নিজেদের মধ্যে কানেকশন নেই, প্রত্যেকটা এজ কে আমরা ড্র করলাম এবং প্রত্যেকটা এজ দেখা যাচ্ছে এদের কোনো না কোনো একটা এলিমেন্টকে কি করতেছে? কানেক্ট করতেছে। এটা ট্রাইপার্টাইট হয়ে গেছে না? হ্যাঁ, এটা বাইপার্টাইট, কিন্তু এটা আবার স্যার আমি ট্রাইপার্টাইট বলছি স্যার, এটা তিনটা তিনটা করে কানেক্ট করতে। না না, বাইপার্টাইট মানে হচ্ছে তুমি দুইটা সেটে ভাগ করতে পারবা, ওটা বুঝাচ্ছে। ও আচ্ছা, ট্রাইপার্টাইট বলে ওরকম কিছু নাই, মানে থাকলেও থাকতে পারে, আমার জানা নেই, মানে তিনটা সেটে ভাগ করা যায় ওটা থাকলেও থাকতে পারে, কিন্তু ওটা নিয়ে ওরকম ইন্টারেস্ট কাউকে দেখাতে দেখি আর কি। আচ্ছা তাহলে, আচ্ছা এখানে বলতেছে একটা থিওরেম, এই থিওরেমটা আমাদের অনেক কাজে আসে। ঠিক আছে, a simple graph is bipartite if and only if it's possible to assign one of the two different colors to each
to each vertex of the graph so that no two adjacent vertices are assigned the same color. এখানে বলতেছে সহজ কথায় যে আমাদের একটা গ্রাফকে বাইপার্টাইট আমি বলতে পারবো যদি এটাকে দুইটা কালার দিয়ে কি করে ফেলা যায়, রং করে ফেলা যায়, দুইটা কালার দিয়ে রং করে ফেলা যায়। কিরকম, যে একে একটা কালার দিলাম, সেম কালারটা বিকে দিলাম, সেম কালারটা ধরো ডিকে দিলাম, আর বাকি তিনটা বাকিগুলোকে অন্য একটা কালার দিলাম। কালারিংটা কি হিসেবে করব, যে অ্যাডজাসেন্ট কোনো নোট সেম কালার পাবে না। অ্যাডজাসেন্ট কোনো নোট কি পাবে না, সেম কালার পাবে না। অ্যাডজাসেন্ট মানে যে তারা পাশাপাশি একটা এজ দিয়ে যুক্ত। এখানে দেখো আমি দুইটা কালার দিয়ে কালার করে ফেলতে পারছি না। এখানে অ্যাডজাসেন্ট কেউ কিন্তু সেম কালার পায় নাই, পাইছে? যেমন এরা অ্যাডজাসেন্ট না, যারা সেম কালার তারা দেখো ভিন্ন ভিন্ন কি ভিন্ন ভিন্ন কালার পাচ্ছে। যেমন বি আর সি অ্যাডজাসেন্ট, তাদের মধ্যে একটা এজ আছে, তাদের কালার ভিন্ন, ঠিক আছে? যারা সেম কালার তারা কিন্তু কি যারা সেম কালার তারা কিন্তু অ্যাডজাসেন্ট না। যেমন ডি আর এ, ডিবি এ, এরা কেউ অ্যাডজাসেন্ট না। আবার এরা চারজন কেউ অ্যাডজাসেন্ট না, ঠিক আছে? আবার অ্যাডজাসেন্ট সবাইকে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিছি। তো বাইপার্টাইট গ্রাফের ক্ষেত্রে এই প্রপার্টিটা পাওয়া যায় যে তাদেরকে দুইটা কালার দিয়ে আমি কি করে ফেলতে পারবো, পুরো গ্রাফটাকে রঙিন করে ফেলতে পারবো, যেখানে আমার অ্যাডজাসেন্ট নোটকে সেম কালার দেয়া যাবে না, ঠিক আছে? অ্যাডজাসেন্ট নোটকে আমি কি সেম কালার দিতে পারবো না। যেমন এটাকে আমি কালার করা শুরু করি, ধরো একে আমি লাল দিলাম, আমি ধরো লাল আর পিঙ্ক, এই পিঙ্ক দিচ্ছি, তাহলে এর অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে আমি পিঙ্ক দিয়ে দিই। ধরো এটাকে পিঙ্ক দিলাম, এটাকে পিঙ্ক দিলাম, এটাকে পিঙ্ক দিলাম, তাহলে দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ অ্যাডজাসেন্টরা অবশ্যই ভিন্ন কালার হইতে হবে। এবার যে পিঙ্ক গুলো আছে তাদের অ্যাডজাসেন্টকে লাল দেওয়ার চেষ্টা করি। তো এটার অ্যাডজাসেন্ট এটাকে লাল দিলাম, এটার অ্যাডজাসেন্ট ওমা এটারে লাল দিতে গেলে তো দেখা যাচ্ছে আগে থেকে এটাকে পিঙ্ক করে রাখছি, তাহলে এটাকে আমি কোনোভাবেই কি দিতে পারবো না, লাল দিতে পারবো না, ঠিক আছে? এটাকে লাল দিতে গেলে দেখতেছি এটাকে তো আগে থেকেই পিঙ্ক করে রাখছি, তাহলে এটাকে লাল দেওয়া যাবে না, ঠিক আছে? এটাকে যদি লাল দেই তখন তো আবার এর সাথে কি হয়ে যাচ্ছে, কনফ্লিক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে দেখি, একে আমি ধরো জি কে আমি লাল দিলাম, তাহলে জি এর অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে পিঙ্ক দিয়ে আসি। একে পিঙ্ক দিলাম, ডি কে পিঙ্ক দিলাম, আর কিছু নাই। এবার একে পিঙ্ক দিছি, তাহলে এর অ্যাডজাসেন্ট যারা আছে তাদেরকে লাল দেই। জি অলরেডি লাল আছে, এফ কে লাল দেই, বি কে লাল দেই, সরি বি অ্যাডজাসেন্ট না, সি কে লাল দেই, ই কে লাল দেই। এবার আমরা দেখি ডি এর অ্যাডজাসেন্ট, ই এর অ্যাডজাসেন্ট গুলোকে আমরা পিঙ্ক দেই, তাহলে ই এর অ্যাডজাসেন্ট এ পিঙ্ক অলরেডি আছে, বি অলরেডি পিঙ্ক আছে, ডি অলরেডি পিঙ্ক আছে। এভাবে করে যদি করি দেখবো যে আমরা দুইটা কালার দিয়ে পুরো গ্রাফটাকে কি করে ফেলতে পারছি, কালার করে ফেলতে পারছি, কোনো জায়গায় কনফ্লিক্ট হয় নাই। তাহলে আমরা এখান থেকে মানে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম যে কি দুইটা কালার দিয়ে বাইপার্টাইট গ্রাফকে কালারিং করে ফেলা যায়। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। বাইপার্টাইট কিনা চেক করার জন্য আমরা এভাবে গ্রাফ কালারিং এর সাহায্য নেই, এবং একটা বিএফএস নামে একটা জিনিস পরে আমরা দেখবো ইনশাআল্লাহ, ওটা দিয়ে এভাবে গ্রাফ কালার করে ফেলা যায়, দুইটা জিনিসকে কালার করে ফেলা যায়। আচ্ছা, আমরা এখানে থিওরেমটা প্রুফটা একটু পড়ো, দেখো এই অংশটা একটু পড়ো যে বুঝো কিনা, আমি বলতেছি একটু পরে ইনশাআল্লাহ। আচ্ছা,
দেখছো এই অংশটা কি বুঝা গেছে? কেউ কি আসো যে এটা বুঝছো? আচ্ছা, প্রথমত এই জিনিসটা কি বলতে চাইছে সেটা কি বুঝতে পারছো? জি স্যার। এটা তো কিছুক্ষণ আগে বললাম, ঠিক আছে? তো দেখো এখানে আমরা প্রুফের দিকে যাচ্ছি। প্রুফে যখন তোমাদেরকে বলবে ইফ এন্ড অনলি ইফ, তখন দুইটা বিষয় থাকে। কি কি বিষয় কে বলতে পারবা? প্রথমটার সাথে যদি দ্বিতীয়টা মানে শর্ত পূরণ হয় তাহলে দ্বিতীয়টার সাথে প্রথমটা শর্ত পূরণ হবে। হবে না, আসলে হতে হবে। জিনিসটা হচ্ছে হতে হবে। জিনিসটা হচ্ছে এখানে বলছে কালার করা যাবে। বাইপারটাইট গ্রাফকে কি করা যায়? দুইটা কালার দিয়ে কালার করা যায়। ইফ এন্ড অনলি যখন তোমাকে বলবে তখন এটা তুমি ধরে নেবা যে বোথ ওয়েজ। তোমাকে যদি এটা প্রুফ করতে বলে, কখনো যদি ইফ এন্ড অনলি এটা রিলেটেড কোনো জিনিস প্রুফ করতে বলে, তখন তোমাকে বোথ ওয়েজ প্রুফ করতে হবে। বোথ ওয়েজ প্রুফ করা মানে কি? তোমাকে প্রুফ করতে হবে এরকম দুইটা কালার দিয়ে যদি কালার করা যায় তাহলে সেটা বাইপারটাইট গ্রাফ, ঠিক আছে? আবার বলতে হবে যে বাইপারটাইট হলে সেটাকে দুইটা কালার দিয়ে কালার করা যায়। দুইটাই তোমাকে কি প্রুফ করতে হবে। মানে ফার্স্টে করতে হবে এটা যে দুইটা কালার দিয়ে, মানে ফার্স্টে সেকেন্ডে নাও, মানে দুইটাই প্রুফ করতে হবে তোমাকে যে দুইটা কালার দিয়ে যে কোনো একটা গ্রাফ আমার আছে, ওটাকে যদি আমি দুইটা কালার দিয়ে কালার করতে পারি তাহলে সেটা বাইপারটাইট। আবার বলতে পারবে, বলা হবে যে এরকম আমাকে একটা বাইপারটাইট গ্রাফ দেওয়া আছে, আমাকে একটা বাইপারটাইট গ্রাফ দেওয়া আছে। এখন যদি এটাকে আমি দুইটা কালার দিয়ে কালার করতে পারি তাহলে এটা মানে সরি, তাহলে এটাকে আমি দুইটা কালার দিয়ে অবশ্যই কালার করতে পারবো। তাহলে এটাকে আমি অবশ্যই কি দুইটা কালার দিয়ে কালার করতে পারবো। অর্থাৎ বাইপারটাইট হলে দুই কালার দিয়ে কালার করা যায়, আবার দুই কালার দিয়ে কালার করে গেলে ওটা বাইপারটাইট হয়, ঠিক আছে? তাহলে তোমাকে যদি দুইটার যে কোনো একটা ইনফরমেশন দিয়ে দেয় তাহলে তুমি ধরে নেবা যে অপর ইনফরমেশনটা ওখানের মধ্যে আছে। যেমন তোমাকে বললো আমি তোমাকে একটা বাইপারটাইট গ্রাফ দিছি, তাহলে তুমি ধরে নিতে পারবা যে কি হ্যাঁ এটাকে দুই কালার দিয়ে কালার করা পসিবল। আবার তোমাকে বললো যে একটা গ্রাফ, ওটাকে দুই কালার দিয়ে কালার করা পসিবল, তাহলে তুমি বুঝে নেবা যে ওটা তাহলে একটা বাইপারটাইট গ্রাফ। ইফ এন্ড অনলি ইফ এর মিনিং হচ্ছে এটা যে দুই পাশ থেকে কথাটা কি, এক পাশটা সত্য হলে অন্য পাশটাও সত্য, আর এক পাশটা মিথ্যা হলে অন্য পাশটাও মিথ্যা, ঠিক আছে? তো এখন এগুলো প্রুফ করতে গেলেও আমাদের দেখা যায় দুই পাশ থেকেই প্রুফ করতে হয়। আচ্ছা, যেমন তোমরা বলতে পারো তাহলে সবকিছুই তো এরকম না, সবকিছু এরকম না। যেমন ধরো আমি বললাম যে যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন বাবা, ঠিক আছে? যিনি জন্ম দিয়েছেন, বা আমরা মা বলতে পারি, যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন মা, তাহলে এটা হচ্ছে মা, উনি জন্ম দিলেন সন্তানকে। তাহলে আমরা কি বলতে পারি যে যে জন্ম নিছে সেও হচ্ছে মা? তো সবকিছু কিন্তু এরকম বোথ ওয়েজ খাটে না, ঠিক আছে? একটা গ্রাফকে দুইটা কালার দিয়ে কালার করা যায়, তাহলে সেটা বাইপারটাইট। যদি আমরা ইফ এন্ড অনলি ইফ বলি তখন কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে যে তাহলে একটা গ্রাফ যদি বাইপারটাইট হয় তাহলে সেটা কি দুইটা কালার দিয়ে কালার করা যায়। তাহলে ইফ এন্ড অনলি সেটা দুই পাশ দিয়েই খাটে, ঠিক আছে? জিনিসটা এরকম বলতে পারি, একটা আচ্ছা একটা ব্যক্তি মানে একটা প্রাণী অন্য একটা প্রাণীকে জন্ম দিছে, ঠিক আছে? মানে তোমার প্রসব করছে, তাহলে সেটা হচ্ছে ম্যামাল, মানে স্তন্যপায়ী, ঠিক আছে? সব স্তন্যপায়ী কি ওরকম প্রসব করে? হ্যাঁ মেবি। আচ্ছা, তো তাহলে এটা হচ্ছে ম্যামাল। তাহলে আমরা বিভিন্ন উপর থেকেও মানে তখন উল্টাটাও বলতে পারি, সেটা হচ্ছে যে ওই ও এর পেট থেকে জন্ম নিচ্ছে, তাহলে এও হচ্ছে কি ম্যামাল। জিনিসটা এরকমও বলতে পারে আর কি। ইফ এন্ড অনলি ইফ বললে তখন দুই পাশ থেকে জিনিসটাকে আমরা সত্য বলে ধরে নিতে পারি। স্যার অনেকটা স্যার কেমিস্ট্রি স্যার রিভার্সিবল রিঅ্যাকশনের মতো না, মানে সামনেও যাওয়া যায় পিছনেও যাওয়া যায়। ভাই আমি কেমিস্ট্রি একটু কম পারি, আমার ওদিকে ইয়া করি না কেমিস্ট্রি, মানে কম পারি বলতে কখনো করি নাই, করার চেষ্টা করি নাই। আচ্ছা, তো ভালো লাগে নাই আর কি। তবে কেমিস্ট্রি মজা, মজা বলতে পরে গিয়ে দেখছি। তবে আমার ক্রিয়া শুধু আর যারা ফিজিক্স বেশি পড়ে এরা আমরা দেখছি যে কেমিস্ট্রি একটু কম পারে। মানে আমার একটা ফ্রেন্ড সে কেমিস্ট্রি অনেক পছন্দ করতো। তো এটার কারণ আছে যে কেমিস্ট্রি যদি আসলেই তুমি মানে দেখো যে একটা বিক্রিয়া ঘটতেছে, ঠিক আছে? আমরা তো এগুলো শুধু রিডিং করি প্লাস হচ্ছে ইকুয়েশন গুলো দেখি, কিন্তু যদি আসলে ল্যাবে গিয়ে দেখা যেত যে আমরা কাজগুলো করতে পারতেছি, বিক্রিয়াগুলো করতে পারতেছি, দেখতে পারতেছি, তাইলে হয়তো আমাদের কাছে জিনিসগুলো আরো মানে ইনটুইটিভ মনে হইতো, আরো জীবন ঘনিষ্ঠ মনে হইতো। এখন মনে হচ্ছে আমি তো কতগুলো সূত্র শিখতেছি, সমীকরণ মুখস্থ করতেছি। সব জায়গায় বিক্রিয়া আছে। হ্যাঁ, রান্না যে করি এগুলো তো কেমিস্ট্রি। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু কেমিস্ট্রি, কারণ এখানে বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে, তুমি হিট দিচ্ছ, এটা এটার সাথে বন্ডিং তৈরি করতেছে, জিনিসটা মজা হয়ে যাচ্ছে এরকম আর কি। আচ্ছা যাই হোক, কি জানি বলে, তাহলে এটা আমরা প্রুফ করার চেষ্টা করি। তাহলে আমাদের দুই ভাবে জিনিসটা প্রুফ করতে হবে। তাহলে আমরা ফার্স্টে ধরে নেই একটা গ্রাফ আছে, ওটা বাইপারটাইট, তাহলে ওটাকে দুই কালার দিয়ে কালার করা পসিবল, এটা দেখতে হবে। কালার মানে কিরকম, যে অ্যাডজাসেন্টরা ভিন্ন কালার পাবে। অ্যাডজাসেন্টরা কি
ভিন্ন কালার পাবে। আচ্ছা, বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞায় আমরা কি করছিলাম, যে আমার দুইটা সেট আছে, দুইটা সেটের জিনিসটাকে যদি ভাগ করা যায়, যে প্রত্যেকটা এজ দুইটা সেটের একটা একটা এলিমেন্টকে কি করে, কানেক্ট করে, তাহলে সেটাকে আমরা কি বলছিলাম, বাইপার্টাইট গ্রাফ বলছিলাম না? হ্যাঁ স্যার। তাহলে বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞায় বলতেছে আমার দুইটা সেট আছে, যে ভি1 একটা সেট আর কি ভি2 একটা সেট, যেখানে এরা নিজেদের মধ্যে কি না, কানেক্টেড না, এরা নিজেদের মধ্যে কানেক্টেড না, কিন্তু অ্যাডজাসেন্ট গুলো, প্রত্যেকটা এজ কি করে, ভি1 এর একটা আর ভি2 এর একটাকে কানেক্ট করে। তাহলে দেখো, সমস্ত ভি1 কে যদি আমি পিঙ্ক কালার দেই আর সমস্ত ভি2 কে যদি আমি রেড কালার দেই, তাহলে অ্যাডজাসেন্ট সমস্ত নোড দুইটা ভিন্ন ভিন্ন কালার পেয়ে গেল না? কারণ এই এজ এর দুই পাশে যারা আছে তারাই তো অ্যাডজাসেন্ট। তাহলে এ যে কালার পাইছে এ তার মানে কি বিপরীত কালারটা পাইছে, এ যদি পিঙ্ক পায় তাহলে রেড পাইলো। তাহলে দেখা যাচ্ছে কি আমরা দুইটা কালার দিয়ে গ্রাফটাকে কি করে ফেলতে পারলাম, কালার করে ফেলতে পারলাম। তাহলে বাইপার্টাইট যদি হয় তাহলে আমরা দুই কালার দিয়ে কি করতে পারি, কালার করতে পারি। ঠিক আছে, তাহলে আমার প্রথম অংশটা প্রুফ করা হয়ে গেছে। দেখো, বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞা থেকে আমরা জানি যে তাকে দুইটা সেটে ভাগ করা যায়, একটা হচ্ছে ভি1 আর একটা হচ্ছে ভি2। ঠিক আছে, তো ওই দুইটা সেটের মধ্যে কোনো কমন কি থাকে না, এজ থাকে না, আর প্রত্যেকটা এজ কি করে, এই সেটের একজন আর এই সেটের একজনকে কানেক্ট করে। আচ্ছা, এবার দেখো বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞা থেকে আমরা পাচ্ছি এরকম। তাহলে এখন যদি আমি এর প্রত্যেকটা এজের মানে প্রত্যেকটা অ্যাডজাসেন্টের দুই পাশের দুইজনকে কি দেই, দুইটা ভিন্ন কালার দেই, তাহলে কিন্তু আমি দুই কালার দিয়ে পুরো গ্রাফটাকে কি করে ফেলতে পারলাম, কালার করে ফেলতে পারলাম। তাহলে আমাদের প্রথম অংশটা প্রুফ হলো যে বাইপার্টাইট হলেই দুই কালার দিয়ে কালার করা যায়। এবার আমরা দেখি ভিন্ন বিষয়টা। ধরে নিলাম যে আমার একটা গ্রাফ দেয়া আছে, যেটাকে কি করা যায়, যেটাকে দুই কালার দিয়ে কালার করা যায়। আচ্ছা, আমি এটা তাহলে ভিন্ন কালার দিয়ে, ধরো নীল দিলাম, লাল আর নীল। ঠিক আছে, যেটাকে দুই কালার দিয়ে কালার করা যায়। ধরো আমার এরকম আছে গ্রাফটা, ধরো এই টাইপের একটা গ্রাফ আছে। এখন দুই কালার দিয়ে এটাকে কালার করা যায় বললাম, তাহলে আমি এরকম করতে পারবো না যে এই নীল দুইটাকে একদিকে নিয়ে আসলাম, নীল দুইটাকে একদিকে নিয়ে আসলাম আর লাল দুইটাকে আরেক দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, লাল দুইটাকে আরেক দিকে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন তারপরে যদি আমি এদের মধ্যে যে এজ গুলো আছে ওই এজ গুলোকে ড্র করে দেই, যে এই লাল থেকে দুইটা নীলেই আছে আর এই লাল থেকে জাস্ট একটা নীলে আছে, ধরো এরকম করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি ওই গ্রাফটা আঁকা হয়ে গেল না? এবং দেখো এটা দুইটা সেটে ভাগ হয়ে গেছে, দুইটা সেটে ভাগ হয়ে গেছে, যারা ডিসজয়েন্ট সেট, যাদের নিজেদের মধ্যে কি নাই, কোনো কমন এলিমেন্ট নাই আর নিজেদের মধ্যে কোনো এজ নাই, প্রত্যেকটা এজ দুইটা সেটকে কি করে ভাগ করে। তো এটাই তো হচ্ছে আমাদের কি বাইপার্টাইট গ্রাফের সংজ্ঞা। তাহলে দেখা যায় যে আমরা যদি কালার করতে পারি তাহলে ওটা থেকে আমরা একটা কি বাইপার্টাইট গ্রাফ কি করতে পারি, ফর্ম করে ফেলতে পারি। তাহলে বলা যায় যে দুই কালার দিয়ে যদি কালার করা যায় তাহলে ওইটাও হচ্ছে কি ওইটাই হচ্ছে বাইপার্টাইট গ্রাফ। তাহলে আমরা উল্টা দিকটাও প্রমাণ করলাম এদিকে। তাহলে এদিকে করছি কি, যদি আমাদের বাইপার্টাইট হয় তাহলে দুই কালার দিয়ে কালার করা যায়, আর এদিকে ধরে নিচ্ছি যে ফার্স্টে কি দুই কালার দিয়ে কালার করা যায়, তাহলে দেখতেছি গ্রাফটা কি বাইপার্টাইট। ঠিক আছে, তো আমাদের এই ধরনের প্রুফগুলো যখন আসে তখন দুই পাশ থেকেই প্রুফটা করতে হয়। ইফ এন্ড অনলি যদি দেয় তাহলে তোমার এই পাশ থেকেও প্রুফ করতে হবে, এই পাশ থেকেও প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের থিওরেম 4টা। তো এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাইছে কিছুক্ষণ আগে, আমরা ওই জিনিসটা দেখে আসছি উপরে। তো তারপরে এটা তোমরা ট্রাই করে দেখো। তো এখানে এটাকে আমরা বাইপার্টাইট বলতে পারি, তবে এটা কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ। তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কি জিনিস? কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হচ্ছে, দেখো এটা দেখে এমনি বুঝতে পারো কিনা দেখি, আমাকে বলো তো কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কি জিনিস? আমাকে চ্যাটের মধ্যে বলো সবাই, চ্যাটে সবাই আমাকে রিপ্লাই দাও কমপ্লিট। আচ্ছা, একজন বুঝো নাই বলছো, কি বুঝো নাই? আচ্ছা বলো এখানে কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ কি বুঝতেছো, এটা দেখে কি মনে হয়? আচ্ছা তাহলে একটা ইনকমপ্লিট আঁকি আমি, ধরো এটা ইনকমপ্লিট আর এটা কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট বাইপার্টাইট গ্রাফ হচ্ছে হ্যাঁ ঠিক আছে জয়, ঠিক আছে একজন এখানে
হ্যাঁ ঠিক আছে, মোটামুটি যারা বলছো সবারটাই ঠিক আছে। জীবন তুমি কি বলছো বুঝি নাই আমি। স্যার এটা বলছি স্যার, এন্ড এন্ড আছে স্যার, আমি স্যার এন্ড নাই লিখে দিছি। আচ্ছা এখানে বেসিক্যালি দেখো যে এই পাশের উপরের যত আমার নোড আছে, মানে উপরের যে সেট আর নিচের যে সেট, তাদের সবাই সবার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। ঠিক আছে, মানে এটার সাথে সবাই নিচের গুলো কানেক্টেড, এটার সাথে নিচের সবাই কানেক্টেড। তাহলে এখানে টোটাল কয়টা নোড থাকতে পারে? স্যার এখানে স্যার জোড়া জোড়া করে থাকবে না? হ্যাঁ, যদি এখানে এখানে দুইটা আছে ধরো, এখানে মানে এখানে এটাকে আমরা K23 K33 এভাবে বলি। K23 মানে হচ্ছে যে উপরে দুইটা নিচে তিনটা এরকম। ঠিক আছে, K33 মানে হচ্ছে যে উপরেও তিনটা নিচেও তিনটা এরকম। K35 মানে উপরে তিনটা নিচে পাঁচটা এরকম। তাহলে এখানে টোটাল কয়টা এজ থাকে বলো দেখি। যদি KNM হয়, KNM এর মধ্যে কয়টা এজ থাকে? KNM এখানে কয়টা এজ থাকে? KNM NM এখানে কয়টা এজ থাকে? এটা আমাকে চ্যাটের মধ্যে সবাইকে বলো, এটা সবার পারা উচিত। গতকাল আমরা একটা বলছিলাম যে KN, এটা ছিল কমপ্লিট গ্রাফ, এখানে কয়টা এজ থাকে এটা কেউ চিন্তা করে বের করতে পারছিল কিনা? KN এখানে কে হচ্ছে যে জাস্ট একটা প্রতীক। কে মানে হচ্ছে যে তাওরাত। আমার তো মনে হচ্ছে কাছাকাছি, মানে কাছাকাছি কিছু একটা চিন্তা করছো। যাই হোক, স্যার আমি বলছি হ্যাঁ, না আমি এটারটাও পাশাপাশি বলছিলাম, কেউ যদি আগে চিন্তা করে থাকো সেটা বলতে পারো। আচ্ছা KNM এর মধ্যে ঠিক আছে, তোমরা যেটা বলতে সেটা হচ্ছে N × M সংখ্যক এজ থাকে। কারণ প্রত্যেকটার সাথে দেখো, এখানে যদি দুইটা থাকে, প্রত্যেকটার সাথে তিনটা তিনটা করে এজ, প্রত্যেকটার সাথে তিনটা তিনটা করে এজ। তাহলে দুইটার প্রত্যেকটার সাথে যদি তিনটা তিনটা করে এজ থাকে, তাহলে 2 × 3। ঠিক আছে, মানে এখানে এটার জন্য তিনটা এজ প্লাস এটার জন্য তিনটা এজ প্লাস এটার জন্য তিনটা, মানে এভাবে করে যাচ্ছে আর কি। যেমন এটার জন্য তিনটা এজ প্লাস এটার জন্য তিনটা এজ প্লাস এটার জন্য তিনটা এজ, তাহলে টোটাল 3 × 3। ঠিক আছে, 3 × 3 এখানে ক্ষেত্রে হচ্ছে 3 × 5, এটার ক্ষেত্রে হচ্ছে 2 × 6 এই টাইপের। ঠিক আছে, 2 × 6। তো এগুলো আমাদের 5 নাম্বার চ্যাপ্টার, 5 কি 6 নাম্বার চ্যাপ্টার যখন পড়বো তখন আসবে। তো বাইপার্টাইট গ্রাফ এন্ড ম্যাচিংস, এখানে কিছু দেখানো হয়েছে, কিছু উদাহরণ দেখানো হয়েছে। যে হলস ম্যারেজ থিওরেম একটা জিনিস আছে, আর হচ্ছে বাইপার্টাইট গ্রাফস এন্ড ম্যাচিং। আচ্ছা ঠিক আছে, এখানে এক্সাম্পল 14 যে জব অ্যাসাইনমেন্ট এটা বলা হয়েছে, এগুলো একটু দেখিও। ঠিক আছে, আমি ওগুলোতে পরে আসতে পারি ইনশাল্লাহ। আপাতত আমি আরেকটা জায়গায় একটু যাই, যে পরের চ্যাপ্টারটাতে যাই। হলস ম্যারেজ থিওরেমটা হয়তো আমি পরে দেখাবো, তবে আপাতত আমরা এখানে আসি। রিপ্রেজেন্টিং গ্রাফস এন্ড গ্রাফস আইসোমরফিজম, এখানের মধ্যে ফার্স্টে আমরা গ্রাফের রিপ্রেজেন্টেশনটা একটু দেখি। ঠিক আছে, গ্রাফের রিপ্রেজেন্টেশন। প্রথমে গ্রাফকে আমরা দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি লিস্ট, আরেকটা হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স অলরেডি আমরা দেখে আসছি, এখন অ্যাডজেসেন্সি লিস্ট। এই চিত্রটা দেখে দেখো দেখি এই গ্রাফটাকে এভাবে একটা লিস্ট আকারে প্রকাশ করা হয়েছে, এটা কেউ বুঝো নাই এরকম আছে কিনা দেখো। এটা দেখে এটা দেখে আর এটা দেখে বুঝো কিনা দেখো যে এই গ্রাফটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। বুঝলে আমাকে জাস্ট এক লাইনে বলবে যে কিভাবে এই জিনিসটা করা হয়েছে, আর না বুঝলে বলবা যে মানে একটু চেষ্টা করে দেখো বুঝার, না বুঝলে বলবা যে স্যার বুঝি নাই। মাইনুদ্দিন বলছে যে বুঝতে পারছে। স্যার বুঝছি স্যার। জীবন বুঝছে, তাহলে একটু দেখো। আমি 1 মিনিট একটু টাইম দেই, এর মধ্যে একটু দেখো। বুঝলে আমাকে জাস্ট এক লাইনে বলো যে এটা আসলে কি করতে চাইছে।
তার এই ভিতরে বসে যা। কি লেখ নাই হ্যালো হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, একটু বেশি সময় দিয়ে দিছি। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু দেখি যে রিপ্রেজেন্টিং গ্রাফ যেটা দেখছিলাম, এটা আসলে খুব সিম্পল একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নোটকে আমরা এই পাশে লিখলাম, প্রত্যেকটা নোটকে, আর তাদের সাথে যে ভার্টেক্স গুলো কানেক্টেড আছে, মানে অ্যাডজাসেন্ট যারা আছে, অ্যাডজাসেন্ট বলতে কি বোঝায়,
যে ঠিক পাশে যে আছে একটা এজ দিয়ে যাদেরকে কানেক্ট করা যায়, তো তাদেরকে আমরা তার পাশে লিখতেছি, ঠিক আছে? এই জিনিসটা খুব ইজিলি আমরা কম্পিউটারে রিপ্রেজেন্ট করতে পারি একটা ভেক্টরের মাধ্যমে, খুব ইজিলি ভেক্টর নিয়ে আমরা ভেক্টরের মাধ্যমে খুব ইজিলি রিপ্রেজেন্ট করে ফেলতে পারি। ইভেন এই জায়গায় দেখো একটা অ্যাডজেসেন্ট লিস্ট ওভাবে এটা করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা তোমাদেরকে একটা এমনি আমি ধরো এখানে আমি একটু একটা দেখাই। আচ্ছা এখন কোড দিকে না যাই, সময় যাবে। আচ্ছা, তো এগুলো এমনিতে তোমরা পরে দেখবা। আর এটা যদি তোমাদের এই জিনিসটাকে কিভাবে ইয়াতে রিপ্রেজেন্ট করা হয়, মেমোরিতে রিপ্রেজেন্ট করা হয় সরি আমি বুঝি নাই তোমার কথা। আচ্ছা এইটা কোড করাইতে বলতেছে স্যার। আচ্ছা আচ্ছা, না এটা যদি করতে চাও আসলে দরকার নাই, কারণ জিনিসটা এক নাম্বার হচ্ছে জিনিসটা সিম্পল, আর দুই নাম্বার হচ্ছে যে এটা খুব ভালোভাবে এই জায়গাটাতে আছে। এই লিঙ্কটাতে একটু গিয়ে ফার্স্টের দুইটা জিনিস দেখবা। একটা হচ্ছে যে গ্রাফ থিওরিতে হাতে করি এক, হ্যাঁ আমি এখন দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়টা হচ্ছে দেখো অনেক সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন, ধন্যবাদ ভাইয়া। এখানে অনেক সুন্দরভাবে আরেকজন বলছে ভাইয়া অস্থির হয়েছে, ঠিক আছে? তো তাইলে এটা আসলেই অস্থির, করে দেখতে পারো। আর দুই নাম্বার এই ভেরিয়েবলের গ্রাফ কিভাবে স্টোর করতে হয় সেই জিনিসটা, ঠিক আছে? এখানে আমাদের অ্যাডজাসেন্স এটা স্যার পুরো পিডিএফটা পাবো? এখানে সব আছে। আচ্ছা দেখাচ্ছি। এখানে দেখো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজাসেন্সি লিস্ট দুইটা জিনিসই আছে। ওই দুইটা জিনিসে কিভাবে করছে এখানে আছে, যে তোমরা ম্যাট্রিক্স দিয়ে করাটা ইজিয়ার, মানে ভার্টেক্স লিস্ট দিয়ে করাটাও ইজি, ঠিক আছে? এটা লিস্ট দিয়ে করার ক্ষেত্রে আমরা ভেক্টর দিয়ে ইজিলি করতে পারি। ভেক্টর বলতে আমাদের এসটিএল এর যে ভেক্টর আছে ওটা দিয়ে করাটা তুলনামূলকভাবে একটু সহজ আর কি, ঠিক আছে? তো আমি এমনি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ফার্স্ট পার্টের লিঙ্কটা দিচ্ছি। তোমরা ওখান থেকে এই গ্রাফ থিওরিতে হাতে করে 3 পর্যন্ত তোমরা দেখলেই হবে, ঠিক আছে? আপাতত এতটুকু হচ্ছে তোমাদের রিলেভেন্ট। এরপরে বিএফএস ডিএফএস যেগুলো আছে এগুলো একটু অ্যাডভান্সের দিকে চলে যাচ্ছে, ওগুলো তোমরা এমনিতেই 4th সেমিস্টার উঠলে পড়বা। আর যদি তোমাদের আগ্রহ থাকে তাহলে তোমরা বিএফএস পর্যন্ত এখন পড়ে নিতে পারবা। বিএফএস পড়ে তারপরে সরাসরি ডিএফএস এ চলে যেতে পারবা, ঠিক আছে? বিএফএস আর ডিএফএস ওগুলো পড়তে পারবা। আর বাকিগুলো এখন দেখার দরকার নেই, তোমরা আপাতত আগে ডেটা স্ট্রাকচার শিখো, পরে অ্যালগরিদমের এগুলোর দিকে যেও। তো আমি তোমাদেরকে এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আশা করি কালেক্ট করে নিতে পারবা। এসটিএল আর এসকিউএল দুটা পুরাই ভিন্ন জিনিস, ঠিক আছে? এসকিউএল হচ্ছে ডেটাবেজের কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর আমাদের এসটিএল হচ্ছে সি প্লাস প্লাস এর একটা লাইব্রেরি। যেমন আমাদের ম্যাথ.h লাইব্রেরি আছে সি তে, তারপরে কি আছে যেমন ধরো string.h আছে, stdio.h আছে লাইব্রেরি, ওরকম একটা লাইব্রেরি হচ্ছে এসটিএল, ঠিক আছে? তবে এটা বেসিক্যালি ক্লাস লাইব্রেরি, এত অনেক বেশি পাওয়ারফুল, ওখানে অনেকগুলো ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা আছে, ঠিক আছে? যাই হোক, এসটিএল দিয়ে করাটা অনেক ইজি আর কি। এখানে তোমরা গ্রাফ থিওরি 1 2 3 এই তিনটা একটু দেখবা। এসটিএল সম্পর্কেও যদি এখানে তোমাদের একটু ধারণা কম থাকে তাহলে ও এখানে কিছু লিংক দিয়ে দিছে, ওখানে গিয়ে এসটিএল এর একদম বেসিক গুলো দেখে নিয়ে আসতে পারবা, ঠিক আছে? যাই হোক, আমি এই জন্য এটা দেখাচ্ছি না, কারণ এটা অনেক ইজি, জাস্ট দেখলেই বুঝবা, এজন্য আমি আর দেখাচ্ছি না। তারপরও যদি মনে হয় যে না এখানে সমস্যা আছে আমাকে বলতে পারো। এখানে দেখো নাম্বার থিওরি নিয়েও কিছু কথাবার্তা আছে, মডুলার এরিথমেটিক, প্রাইম জেনারেটর, ঠিক আছে? আপাতত এই দুইটাই তোমাদের জন্য রিলেভেন্ট আর কি, প্রাইম জেনারেটর আর মডুলার এরিথমেটিক, এই দুটো তোমাদের পড়ানো হয়েছে, এগুলো দেখে আসতে পারো। মডুলার এরিথমেটিক আর প্রাইম জেনারেটর, এটা থেকে বেসিক্যালি মানে এখন তো অনেক রিসোর্স আসছে, বাংলায়ও এখন অনেক রিসোর্স আছে, কিন্তু আমরা যখন কোডিং করতাম তখন রিসোর্স বলতে এটাই ছিল, ঠিক আছে? এটা অনেক ভালো, বাংলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আসি ইয়াতে আসি, কোথায় জানিয়েছিলাম? এখানে। তাহলে অ্যাডজেসেন্সি লিস্ট হচ্ছে এটা, যে প্রত্যেকটা ভার্টেক্স আছে আর ওদের সাথে আমাদের কি অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলোকে আমরা একটা লিস্ট আকারে রাখি। এটা আসলে আমরা অনেকগুলো ভেক্টর নেই, প্রত্যেকটা ভেক্টরের মধ্যে এই জিনিসগুলোকে পুশ করি। ভেক্টর মানে কাইন্ড অফ অ্যারে, আর পুশ করা মানে অ্যারের একটা একটা পাশে পাশে রাখা। আচ্ছা দেখো এখানে একটু খেয়াল করো, এর সাথে কানেক্টেড কে কে আছে, মানে কানেক্টেড না বেসিক্যালি অ্যাডজেসেন্ট কে কে আছে, বিসিই। তাহলে এর সাথে বিসিই আছে। বি এর মধ্যেও দেখো আবার তুমি একে পাবা, বি এর মধ্যে গিয়েও একে পাবা, ঠিক আছে? অর্থাৎ এর সাথে বি আবার বি এর সাথে এ, দুইটাই কিন্তু আছে। এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আর ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দেখো এখানে এর সাথে বি আছে, কিন্তু বি এর সাথে তুমি একে পাবা না। এর মধ্যে বি আছে, কিন্তু বি এর মধ্যে তুমি বি আর ডি কে পাচ্ছ। বি এর মধ্যে বি কে কেন পাচ্ছ? কারণ বি এর সাথে বি এর লিংক আছে। আর ডি কে কেন পাচ্ছ? কারণ বি থেকে ডি আছে। তো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমাদের কি, তুমি এ পাশ থেকে এ পাশ আছে, কিন্তু ভিন্ন দিকেও কিন্তু তুমি লিখে দিতে পারবা না যে তারা অ্যাডজাসেন্ট। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে অ্যাডজাসেন্সিটা কিরকম, যে আমার এ থেকে বি এর যদি ডিরেক্টেড ডিরেকশন থাকে এজ এর, তাহলে এর মধ্যে আমরা কি বি কে রাখবো।
কিন্তু আমরা বিপরীত দিক থেকে রাখবো না, বি এর মধ্যে মানে বি এর মধ্যে একে আমরা রাখবো না। পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। এই দুটার মধ্যে পার্থক্যটা দেখলে আশা করি বুঝতে পারবো যে এখানে এ এর মধ্যে বি ছিল, ঠিক আছে, আবার বি এর মধ্যে এও ছিল। কারণ আনডিরেক্টেড গ্রাফে আমরা চিন্তা করতে পারি এবার এই পাশ থেকে এই পাশে যাওয়া যায়, আবার এই পাশ থেকে এই পাশে আসা যায়, কিন্তু ডিরেক্টেড গ্রাফে জিনিসটা সেম না। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাডজাসেন্সি, আমাদের কি লিস্ট, ঠিক আছে। আরেকটা আছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। এই জিনিসটা আমাদের সহজ, সেটা হচ্ছে দেখো এর সাথে বি কানেক্টেড, তাহলে আমরা চারটা যদি নোট হয় তাহলে আমরা 4x4 একটা ম্যাট্রিক্স নেব। এটা আমরা কিছুদিন আগে দেখে আসছি। আমাদের যদি চারটা হয় তাহলে 4x4 একটা ম্যাট্রিক্স নেব। তাহলে এর সাথে বি আছে, আমরা জিনিসটা এভাবে লিখতে পারি। কোনো কিছু যদি না বুঝো আমাকে প্রশ্ন করি, ঠিক আছে। হচ্ছে ডি এ বি সি ডি। তাহলে দেখো এর সাথে বি কানেক্টেড, স্যার বি এর মধ্যে 1। হ্যাঁ বল। স্যার আমাদের মিড টার্মে এরকম একটা ইয়া দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ মানে ছিল। ম্যাট্রিক্স। এর সাথে ওটা আমরা ম্যাট্রিক্স এর মধ্যে পড়ছিলাম যে ম্যাট্রিক্স এর একটা অ্যাপ্লিকেশন হিসেবে দেখছিলাম যে ম্যাট্রিক্স এর মাধ্যমে আমাদের ওই ডায়াগ্রাফকে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, তো দেখি আমরা ওই এসি এর সাথে সি এর কানেকশন আছে, তাহলে এদিকে দিলাম। তারপর হচ্ছে বি এর সাথে, তারপরে এর সাথে আর কেউ নাই, তারপরে বি এর সাথে ডি আছে বলতেছে। তাহলে এটা মনে হয় অন্য কোনো গ্রাফকে দেখাইছে। সরি, দেখি উপরে একটু দেখে আসি আমি এখানে। ও ফিগার 3 কই? আচ্ছা, এই গ্রাফটাকে দেখাইছে, সরি এই গ্রাফটাকে এখানে দেখাইছে, আমি ভুলে অন্য আরেকটা গ্রাফিকে ফেলছি। তাহলে ওই এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে ফিগার 3 এই গ্রাফটাকে দেখাইছে, এর সাথে বি কানেক্টেড, এর সাথে ডি কানেক্টেড, এর সাথে সি কানেক্টেড, তাহলে ওখানে 1 1 1 দেয়া আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমার আর এটা মনে হয় দেখানোর দরকার নেই। তাহলে এটার জন্য তেমনি ভাবে অ্যাডজাসেন্সি লিস্ট তারা আঁকলো। আমি তোমাদেরকে আর এখানে প্রশ্ন করতেছি না, কারণ আমি ধরে নিয়েছি যে তোমরা এটা বুঝতেছো, ঠিক আছে। এখন একটু প্রশ্ন করি, তাহলে অ্যান্সার দাও। আমি ধরো এবার এরকম করলাম যে প্রত্যেকটা নোডে একটা একটা কস্ট অ্যাসোসিয়েট করলাম, মানে এ আর বি এর মধ্যে কস্ট আছে ধরো 5, এ আর সি এর মধ্যে কস্ট আছে ধরো 3, মানে এই পথ থেকে এই পথে যেতে আমার 5 কস্ট লাগে, 5 মিনিট টাইম লাগে ধরো এরকম। এই পথ থেকে এই পথে যেতে 3 মিনিট, বি থেকে ডি তে যেতে ধরো 8 মিনিট টাইম লাগে, ডি থেকে সি তে আসতে ধরো 3 মিনিট টাইম লাগে। তাহলে এই গ্রাফটা দেখতে কিরকম হবে আমাকে চ্যাটে একটা আইডিয়া দাও, আমাকে বললে আমি বুঝতে পারবো। এখানে ডট দিতেই আছে একজন, কাহিনী কি তুমি এতগুলো ডট কেন দিচ্ছ? কোশ্চেন করলে অ্যান্সার না দিলাম, ডট তো সবসময় দিতে বলি নাই। অ্যান্সার দাও, ডট না দিয়ে অ্যান্সার দাও। স্যার প্রশ্নটা ঠিক বুঝি নাই। মানে পয়েন্ট গুলো লিখে দিব, মানে কোনখান থেকে কোনখানে যাবে। মানে এখানে এই ম্যাট্রিক্সটাকে যখন আমি রিপ্রেজেন্ট করছিলাম, যে এভাবে করছিলাম, এখানে কিন্তু কোনো কস্ট ছিল না এজ গুলোতে। এজের মধ্যে কস্ট থাকতে পারে, একটা এজের মধ্যে কস্ট থাকতে পারে। কস্ট মানে কি, যে এ থেকে বি তে এজ আছে, ঠিক আছে, এবং এই এজটার কস্ট হচ্ছে 5। 5 মানে হচ্ছে কি এখান থেকে এখানে যেতে আমার কি 5 টাকা খরচ হয়, এভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। 5 টাকার টেম্পো ভাড়া, আচ্ছা যাই হোক 5 মিনিট টাইম লাগে ধরো এ থেকে বি তে যেতে, ঠিক আছে, এভাবে চিন্তা করতে পারো। এ থেকে সি তে যেতে ধরো 3 মিনিট টাইম লাগে, ঠিক আছে। বি থেকে ডি তে যেতে ধরো 8 মিনিট টাইম লাগে, এই ডিরেক্টলি এই পথ, ঠিক আছে। তো এখন মোবাইলের কারণে পারতেছি না। আচ্ছা আচ্ছা, স্যার এখানে ম্যাট্রিক্স এটাতে স্যার এখানে 1 1 কেন বসছে এখানে? সরি 1 1, ম্যাট্রিক্স এটাতে 1 0 1 এগুলো কেন বসছে স্যার বুঝি নাই। 0 1 তো এটা আগে স্যার অ্যাড্রেসটা ডিস্টার্ব ছিল তো আমি ওটা শুনিনি। ও আচ্ছা স্যার আমি শুনি না স্যার, আমি কি আচ্ছা, বলছেন দেখো ফির আমার এর সাথে ডাটা কে কে আছে, এর অ্যাডজাসেন্ট কে কে আছে, বি আর সি, বি আর সি। আমরা অ্যাড্রেসেন বি আর ঠিক আছে, এর অ্যাডজাসেন্ট আছে বিসি, তাহলে এর অ্যাডজাসেন্ট যেগুলো ওখানে গিয়ে 1 লিখে আসবে, বাকিগুলো 0 থাকবে, ঠিক আছে। বি এর অ্যাডজাসেন্ট কি আছে, এ আর ডি, বি এর অ্যাডজাসেন্ট 1 লিখে আসলাম, বাকিগুলো 0। এভাবে করে আমি একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমি বলতেছি যে এরা শুধু অ্যাডজাসেন্ট আছে ওরকম না, এদের মধ্যে আমি আবার কিছু কস্ট বসাই দিলাম, 3 8 3 এরকম কস্ট বসাই দিলাম। তাহলে এই ম্যাট্রিক্স এর মাধ্যমে যদি আমি প্রকাশ করতে চাই, কিভাবে প্রকাশ করব? রিজভি যেটা লিখছো সেটা ঠিক আছে, ইমন যেটা বলছো ঠিক আছে, আশরাফ ঠিক আছে, আর কেউ রেসপন্স করে নাই, অন্যদের রেসপন্স চাচ্ছি আমি। এরকম যদি কস্ট থাকে, হ্যাঁ ঠিক আছে জহিরুল, বুঝছি আমি কি বলতে চাইছো। হ্যাঁ জয় ঠিক আছে, ঠিক আছে।
তাও না এরকম একটা প্রোগ্রাম পাইছিলাম স্যার, ইয়াতে কি বলে যে কোড ফোর্সে আচ্ছা আচ্ছা, না থাকতে পারে এরকম অনেক মানে অসংখ্য program। মিনিমাম পাথটা বের করতে বলছে। আচ্ছা আমাকে একটু বলবা মানে তাওরাত কোন জিনিসটা বুঝো নাই? ইকরামাত জীবন স্যার তোমার কস্ট তো বুঝলাম, বাট এটা মানে ম্যাট্রিক্সে কিভাবে রিপ্রেজেন্ট করবো ওটা এই বুঝতে। প্রশ্নটা ছিল আর কি, ওটা একটু চিন্তা করে দেখো, ঠিক আছে? আমি বলে দিচ্ছি নিজে একটু চিন্তা করো, তোমাকে যদি এভাবে করতে বলা হয় তাহলে তুমি কি করতে? বাকিগুলো আসবে, হৃদয় বাকিগুলো আসবে, ঠিক আছে? নিচে মানে যেভাবে ফিল আপ করছো ওভাবে করে পুরোটা ফিল আপ করে দিলে হয়ে যেত। হ্যাঁ ঠিক আছে ইমাম। আচ্ছা যাই হোক, আমি বলে দিই বেসিক্যালি আমরা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে এখনো করতে পারি, সেটা হচ্ছে যে এ থেকে বি এর মধ্যে আমি জাস্ট কি করলাম, 1 না রেখে 5 রাখলাম। স্যার বুঝছি এবার। এ থেকে সি এর মধ্যে আমি 1 না রেখে 3 রাখলাম, ঠিক আছে? তাহলে বি থেকে এ তে তেমনি ভাবে 1 না রেখে 5 রাখবো, তারপরে বি থেকে ডি তে আমরা 1 না রেখে 3 রাখবো, এরকম করে যাবে আর কি সব, ঠিক আছে? মানে কস্ট গুলো রেখে দেবো, অ্যাসোসিয়েটেড যে কস্ট গুলো আছে ওগুলোকে জাস্ট রেখে দেবো। এভাবে আমরা ইজিলি কস্ট সহ কোনো গ্রাফ থাকলে ওগুলোকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা এখন আমাকে বলো যে একটা গ্রাফে যদি n সংখ্যক নোড থাকে, একটা গ্রাফে যদি n সংখ্যক নোড থাকে আর m সংখ্যক এজ থাকে, n সংখ্যক নোড থাকে আর m সংখ্যক এজ থাকে, আমাদের তাহলে এটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স যেটা লাগবে এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে সেটার সাইজ কত হবে? আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স যেটা লাগবে এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করতে সেই ম্যাট্রিক্সের সাইজ কত হবে? যদি আমরা এটা একটা ইন্টিজারের ম্যাট্রিক্স ধরে নেই, যদি আমরা এটাকে একটা ইন্টিজারের ম্যাট্রিক্স ধরে নেই তাহলে আমাদের সাইজ কত লাগবে? n সংখ্যক নোড আর m সংখ্যক যদি এজ থাকে তাহলে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স যেটা আমাদের থাকবে সেটার সাইজ কত হবে? ইমন হয় নাই, ইকরাম হয় নাই, জয় ঠিক আছে, তাওরাত হয় নাই, জানো না এরকম না বলে একটু চিন্তা করো, এখানে চিন্তা করো কয়টা নোড আছে, কয়টা এজ আছে, কিভাবে রিপ্রেজেন্ট করতেছো একটু চিন্তা করো। আচ্ছা যাদের গুলো হচ্ছে তাদেরটা আমি বলি, জয়, তারপর হচ্ছে ইমতিয়াজ, জয় আর ইমতিয়াজেরটা হয়েছে এখন পর্যন্ত, আশরাফ ঠিক আছে, তাওরাত ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের 4টা নোডের জন্য করছি, যদি nটা নোড আর mটা ম্যাট্রিক্স হয়। ইকরাম একটু চিন্তা করে, হ্যাঁ ওরকম, হ্যাঁ ঠিক আছে, না না ইমন এখন ঠিক আছে, মিশকাত ঠিক আছে, না রিজভি হয় না। এখানে আমার 4টা নোড ছিল, আমি কি জাস্ট n সাইজের একটা, n সাইজের তো ম্যাট্রিক্স হয় না, ম্যাট্রিক্সের সাইজ তো আমাদের কি রো কয়টা কলাম কয়টা ওভাবে আমরা সাইজটা বলি। না এখনো আর কারোটা হয় নাই। দেখো বেসিক্যালি হ্যাঁ শাহরিয়ার মাহিয়ান তোমারটা ঠিক আছে, জহিরুল ঠিক আছে, সবাই কিন্তু রেসপন্স করতেছো না। আচ্ছা যাই হোক, তো আমরা দেখি এখানে বেসিক্যালি আমরা কি করতেছি, নোটগুলোকে এদিকে লিখতেছি না, এ বি সি ডি এ বি সি ডি, এজ গুলোকে তো আমরা জাস্ট 1 আর 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এটা আমাদের ম্যাটার না। নোট কয়টা আছে, নোটকে আমরা রোতে রাখতেছি কলামে রাখতেছি, তাহলে নোট যদি n সংখ্যক হয় তাহলে আমার n সংখ্যক রো লাগতেছে আর n সংখ্যক কলাম লাগতেছে, দুই পাশেই n, তাহলে আমাদের বেসিক্যালি n ইনটু n একটা ম্যাট্রিক্স লাগতেছে না, n ইনটু n একটা ম্যাট্রিক্স লাগে না? কথা বুঝাইতে পারছি? দেখো এখানে 4টা নোট, এজ কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তোমরা এটা নিয়ে কনফিউজ হতে পারো, 4টা নোট 4টা এজ, এজন্য হয়তো আলাক্সা মনে করতে পারো, কিন্তু উপরের গ্রাফটা যদি দেখো এখানে নোট আচ্ছা এখানেও এজ 4টা, কিন্তু তোমরা দেখো যদি এখানে এজ আমি আরেকটা অ্যাডও করে দেই তাও কিন্তু আমরা এই গ্রাফের মধ্যে এগুলোকে কি করে ফেলতে পারবো, বসায় ফেলতে পারবো, মানে এই ম্যাট্রিক্সের মধ্যে এজ যদি আমি আরেকটা বাড়ায়ও দেই, ইভেন এটাকে যদি কমপ্লিট গ্রাফও বানাই দেই, এখানের মধ্যে আমার কি সবগুলোতে আমার 1 1 হয়ে যাবে বেসিক্যালি, ঠিক আছে? মানে এখানে না, এই জায়গাগুলোতে 1 1 বসতে হবে, কিন্তু আলটিমেটলি এই ম্যাট্রিক্সেই কাজ হয়ে যাবে। তাহলে আমার এজের সাথে কি করতেছে না, রিলেটেড না, রিলেটেড কার সাথে, নোডের সাথে, নোড কয়টা সেটার সাথে, নোড যদি এনটা হয় তাহলে আমাদের ম্যাট্রিক্স পেলেই হয়ে যাচ্ছে। বলো, না বুঝলে জিজ্ঞেস করো। না স্যার বুঝছি, মানে আমরা বুঝাতে যাচ্ছি যে ওই মানে এজ কি আছে নাকি নাই ওইটাই বুঝাতে যাচ্ছি মূলত। হ্যাঁ এখানে তো জাস্ট এজ আছে নাকি নেই ওটা আমরা রিপ্রেজেন্ট করতেছি এখানে 1 0 দিয়ে, কাজে ওটা আমাদের ভেতরে এলিমেন্টটা, ওটা সমস্যা না, আমাদের এখানে এজ যতগুলোই থাকুক না কেন আমরা এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে কি করতে পারবো, জিনিসটা রিপ্রেজেন্ট
করে ফেলতে পারবো। আচ্ছা, এবার আসি, এটা গেল অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স। খুব খেয়াল কইরা, জিনিসটা হচ্ছে আমাদের n ইনটু n লাগতেছে, n ইনটু n, n স্কয়ার। তাহলে আমাদের একটা গ্রাফে যদি নোড 1000 হয়, তাহলে আমাদের ম্যাট্রিক্সের সাইজটা কত নিতে হবে? 10⁶, ঠিক আছে? অর্থাৎ প্রায় 1 মেগাবাইট জায়গা লাগবে আমার। মানে একটা যদি 1 বাইট করে হয়, একটা ইন্টিজারে তো 1 বাইট, সরি 4 বাইট, তাহলে 4 মেগাবাইট জায়গা লাগবে 4 × 10⁶। তাহলে 1000 × 1000টা নোডওয়ালা তুমি একটা কি ম্যাট্রিক্স নিলেই তোমার প্রায় 1 মেগাবাইট র‍্যামে জায়গা লাগবে এটাকে রিপ্রেজেন্ট করতে। আর যদি তোমার গ্রাফে নোড হয় 1 লক্ষটা, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। 10⁵ × 10⁵, মানে 10⁻10, ঠিক আছে? তাহলে তোমার প্রায় 1 টেরাবাইট জায়গা লাগবে, ঠিক আছে? 1 টেরাবাইট নাকি 10 টেরাবাইট জায়গা লাগবে মানে ওই গ্রাফটাকে এভাবে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে। জিনিসটা কি বুঝতে পারতেছো? টেরাবাইটের বিষয়টা যেভাবে বললাম, মানে একটা ইন্টিজারের জন্য আমার কত যোগ জায়গা লাগে? 4 বাইট করে, ঠিক আছে? একটা ইন্টিজার 4 বাইট। তো আমাদের এখানে কয়টা ইন্টিজার রাখতে হচ্ছে এরকম? 10⁻, যদি 1000টা নোড হয় তাহলে 10⁻3 × 10⁻3 সাইজের ম্যাট্রিক্স। এটার সাথে 4 কে গুণ করো, তাহলে এটা মানে হচ্ছে যে 1 মেগাবাইট, আর এটা মানে হচ্ছে 4 × 1 মেগাবাইট, মানে 4 মেগাবাইট, ঠিক আছে? 4 মেগাবাইট জায়গা লাগতেছে। আচ্ছা স্যার, তাহলে ওটা 10 মেগাবাইট 10 টেরাবাইট কেমনে বুঝছেন? 10 টেরাবাইট, কারণ 10 × 10⁹, না গিগাবাইট, সরি টেরাবাইট বলে ফেলছি, মানে 10⁻10 মানে কত? 10⁹ মানে গিগাবাইট না? জি আচ্ছা, তাহলে আমি ভুল বলছি, তাহলে এটা 40 টেরাবাইট, 40 গিগাবাইট হবে, জি, 40, ঠিক আছে? 4 × 10⁻10, তাহলে 4 গিগাবাইট। যাই হোক, মানে বলতে ভুল করে ফেলছি, সরি। আচ্ছা, তো এখন এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে অনেক জায়গা লাগে। কারণ দেখো, আমার এখানে অনেকগুলো অংশ 0 0 0 0 এরকম পড়ে আছে, অনেকগুলো অংশ, বেশিরভাগ অংশই দেখা যায় 0 0 পড়ে থাকে, ঠিক আছে? আমাদের যদি অনেক বড় একটা ম্যাট্রিক্স হয় যেখানে এজ খুব কম কিন্তু নোড অনেক বেশি, এজ খুবই কম কিন্তু নোড অনেক বেশি, এই ধরনের একটা যদি গ্রাফ হয়, তাহলে আমাদের কি ওখানে অনেকগুলো 0 পড়ে থাকে, তাহলে এটা সবসময় ভালো না। আমাদের অ্যাডজাসেন্সি লিস্টে কিরকম জায়গা লাগে? অ্যাডজাসেন্সি লিস্টের জায়গাটা নিয়ে একটু বলি। যেমন এখানে আমার এ এর জন্য 3টা ভেরিয়েবল রাখতে হচ্ছে, বি এর জন্য একটা ভেরিয়েবল, সি এর জন্য, এগুলোকে যদিও বা এ বি সি ডি লেখা হয়েছে, তুমি এটাকে চিন্তা করতে পারো যে এরকম 1 2 3 4 5 এভাবে চিন্তা করতে পারো, 1 2 3 4 5 এভাবে চিন্তা করা যেতে পারে। তাহলে একটা 1 নামের মানে তুমি একটা অ্যারে নিলা, 5 সাইজের একটা অ্যারে নিলা, 1 2 3 4 5, এগুলো হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে। তারপরে এই ফার্স্ট অ্যারের মধ্যে তুমি কি করবা, যে বি সি ই এদেরকে রাখলা, বি সি ই, সরি 1 এখানের মধ্যে, হ্যাঁ বি সি ই, অর্থাৎ হচ্ছে যে 2, তারপর হচ্ছে কি 3, তারপর হচ্ছে 5। 2 এর মধ্যে রাখলা 1 কে, সি এর মধ্যে রাখলা 1 4 5 কে, ঠিক আছে? 4 সরি 1 4 5 কে। তারপরে 4 এর মধ্যে তুমি রাখলা 3 আর 5 কে, ঠিক আছে? আর 5 এর মধ্যে রাখলা তুমি 1 3 4 কে। এখন দেখো, আমার n সংখ্যক নোড আর m সংখ্যক যদি এজ হয়, তাহলে এই গ্রাফটা রিপ্রেজেন্ট করতে আমার কতটুকু মেমরি লাগে? শুরুতে একটা ডট কেন দিয়ে দিলা জীবন? ডট ডট ডট, স্যার এটা কি ম্যাট্রিক্স দিয়ে করব স্যার? না, ম্যাট্রিক্স না। এখন অ্যাডজাসেন্সি লিস্টে কতটুকু জায়গা লাগবে দেখো, এটাতে কতটুকু জায়গা লাগতেছে একটু খেয়াল করো, যে 2 3 5 এগুলোকে রাখতে, প্রত্যেকটাকে রাখতে একটা একটা ইন্টিজার লাগতেছে, এটাকে রাখতে একটা ইন্টিজার, এটাকে রাখতে আবার 3টা ইন্টিজার, এখানে 2টা ইন্টিজার, এখানে 3টা, মানে তুমি একটা 2 ডাইমেনশনাল অ্যারে নিলা, যে অ্যারের প্রত্যেকটাতে কি এখানে 3টা ইন্টিজার নিলা, এখানে একটা ইন্টিজার নিলা, এখানে 3টা ইন্টিজার, এখানে 2টা ইন্টিজার, এখানে 3টা ইন্টিজার, এভাবে করে জায়গা নিলা। তাহলে আমাদের যদি একটা গ্রাফে n সংখ্যক নোড আর m সংখ্যক এজ থাকে, তাহলে টোটাল কতটুকু জায়গা লাগে অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে প্রকাশ করতে ওই গ্রাফটাকে? মেমোরিতে কতটুকু জায়গা লাগে? এটা একটু ট্রিকি, হয় নাই, কারোটাই হয় নাই। এখনো কারোটা হয় নাই। জি স্যার মানে কি কি জিজ্ঞেস করতেছো তুমি? আজকে এগুলো কি শুরু করছো? না, হয় নাই এখন। শুধু এক্সাম্পলটা দিয়ে চিন্তা করলে একটু কনফিউজড হয়ে যেতে পারো। জহিরুল বুঝি নাই, এটা অন্যভাবে লিখো।
এখনো কারোটা হয়নি। এভাবে চিন্তা করো যে এখানে এন্ট্রি গুলো কিভাবে আসতেছে। ভার্টেক্স কি n সংখ্যক? ভার্টেক্স n সংখ্যক, নোড এজ m সংখ্যক, এজ m সংখ্যক। এখানে আবার 10 টু দি পাওয়ার 9 করতে বলছে, n আর m। জয়, ওটার কাছাকাছি, মানে তুমি কাছাকাছি গেছো। হয় না, আর কারোটা হয় না এখনো। কোয়েশ্চেনটা হচ্ছে আমার অ্যাডজেসেন্সি লিস্টের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখছি জায়গা কতটুকু লাগে, অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে আমাদের জায়গা কতটুকু লাগবে যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে যাই। অ্যাডজেসেন্সি লিস্টের ক্ষেত্রে জায়গা কতটুকু লাগবে, যেমন এখানে কতটুকু জায়গা লাগতেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে আমাদের 12টা ইন্টিজার রাখার জায়গা লাগছে, মানে 12 আমরা চিন্তা করতে পারি এখানে আমাদের 12 বাইট বলো বা 12 × 4 বাইট বলো, যেটাই হোক 12টা এন্ট্রি আছে, ঠিক আছে। এখানে নোট কয়টা ছিল 1 2 3 4 5, 5টা নোট ছিল, 6টা এজ ছিল। এটাকে রিপ্রেজেন্ট করতে আমার 12টা ইন্টিজারের জন্য জায়গা নেওয়া লাগতেছে, ঠিক আছে। মানে এগুলো রাখতে প্রত্যেকটাকে একটা ইন্টিজারের মধ্যে রাখি, তো এগুলো রাখতে আমার 12টা ইন্টিজার জায়গা লাগতেছে, 12টা ভেরিয়েবল রাখতে হচ্ছে। তো আমাদের যদি এখন জেনারেলাইজ করি যে n সংখ্যক নোড আছে m সংখ্যক এজ আছে, তাহলে কতটুকু জায়গা লাগবে? আমারটা কি হইছে? এখনো কারোটা হয়নি, আমি দেখছি সবারটা, কারোটা এখনো হয়নি। তাওরা যেটা বলছো ওরকম হলে এটার সাথে মিলে কিনা না, তোমরা এখানের সাথে এটার সাথে হিসাব মিলানোর চেষ্টা করিও না। তোমরা অনেকে করতেছো n + n + 1, এরকম না, মানে জিনিসটা এরকম না, ঠিক আছে। যদিও এটার সাথে মিলতেছে, কিন্তু মিললেই যা হবে নাও হতে পারে। না, তো এটা হলো তো 530 হওয়ার কথা ছিল, তারা বলতেছে নোড ইনটু এজ। স্যার আমি মনে হয় বুঝছি। বলো তাইলে। হ্যাঁ, মিশকাতেরটা হয়েছে, মিশকাত ঠিক আছে। দেখি মিশকাত, দেখি এক্সপ্লেইন করো, সবার আগে তুমি বলছো, দেখি এক্সপ্লেইন করো কিভাবে। ঠিক আছে, তাওরাত যেটা বলছো, কিন্তু জিনিসটা আমাকে তাহলে এক্সপ্লেইন করে দাও। মিশকাত আমাকে চ্যাটের মধ্যে এক্সপ্লেইন করে দাও কেন। তুমি জানো না এটা শুনতে, মানে জানতে পেরে আমার ভালো লাগতেছে। আপনার আচ্ছা, তাওরাত বলো দেখি তাহলে। আচ্ছা, ডিগ্রি অফ নোট যেটা বলছো এটা ঠিক আছে, ডিগ্রি অফ নোট যতটা ডিগ্রি তত ঠিক আছে, ডিগ্রি অফ নোটস। আসলে বিষয়টা আমরা একটু অন্যভাবে চিন্তা করতে পারি। দেখো এই এ বি, এই এজটার জন্য কয়টা এন্ট্রি আসছে? এ থেকে বি তে একটা, বি থেকে এ তে একটা, যে এ থেকে বি তে এখানে একটা আসছে, বি থেকে এ তে এখানে একটা আসছে না? তাহলে প্রত্যেকটা এজের জন্য আমাদের 2টা করে এন্ট্রি আসে, ঠিক আছে। প্রত্যেকটা এজের জন্য 2টা করে এন্ট্রি আসে, এখানে একটা এখানে একটা। তারপর এ ই, তাহলে এ থেকে ই তে মানে 1 থেকে 5 একটা এন্ট্রি গেছে, 5 থেকে 1 একটা এন্ট্রি আসছে। তাহলে আমাদের m সংখ্যক যদি এজ থাকে, প্রত্যেকটা এজের জন্য 2টা করে এন্ট্রি হলে তাহলে 2m থাকে, ঠিক আছে। তাওরা যেটা বলছো ওইটাই বেসিক্যালি, এটাও হচ্ছে আমাদের কি ডিগ্রি অফ নোটস, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই জিনিসটা, বুঝতে পারছো যে প্রত্যেকটা এজের জন্য 2টা করে এন্ট্রি স্যার আসে। এটা তো আনডিরেক্ট গ্রাফের জন্য শুধু। হ্যাঁ বলতে পারো, হ্যাঁ ভালো ডিরেক্ট ভালো অবজারভেশন, ঠিক আছে। এটা আনডিরেক্টেড জন্য, ডিরেক্টেড জন্য তাহলে কি হবে? এটা আনডিরেক্টেড গ্রাফের জন্য, তাহলে ডিরেক্টেডের জন্য কি হবে? স্যার এনটার সাথে গুণ হবে না তখন? স্যার শুধু যতটা এইচে যাও, হ্যাঁ তখন ততটা হবে স্যার। শুধু যতটা এজ আছে ততই হবে। ডিরেক্টেড গ্রাফ যদি হইতো এরকম, যদি ডিরেক্টেড গ্রাফ হইতো তাহলে দেখো, যদি এরকম ডিরেক্টেড থাকতো তাহলে একের পাশে এই একটা এজ, এই এজের জন্য এই এজের জন্য একটাই এন্ট্রি আসতো, যে 1 থেকে 2 এ একটা এন্ট্রি আসতো। 1 ই আছে এটার জন্য একটা এন্ট্রি আসতো, 1 সি আছে এ থেকে সি তে আছে এটার জন্য একটা এন্ট্রি আসতো। তারপরে 2 এর ক্ষেত্রে দেখো কোনো এন্ট্রি নাই, 3 এর ক্ষেত্রে 3 এর থেকে 4 এ যাওয়া যায়, একটা এন্ট্রি আছে। তারপরে 4 থেকে কোনো এন্ট্রি নাই, 5 থেকে
আমাদের কি শুধু 4 এ যাওয়া যায় আর 3 এ যাওয়া যায়, 4 আর 3, তাহলে এখানে টোটাল 6টা এন্ট্রি আসতেছে। ঠিক আছে, ডিরেক্টেড হইলে m সংখ্যক, আর আমাদের যদি কি হয় আনডিরেক্টেড হয় তাহলে 2 * m সংখ্যক। তাহলে দেখো অ্যাডজাসেন্সি লিস্টের মাধ্যমে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করা অনেক বেশি মেমোরি এফিশিয়েন্ট, অনেক বেশি মেমোরি এফিশিয়েন্ট। কিন্তু ম্যাট্রিক্সের মাধ্যমে করাটা একে তো হচ্ছে জিনিসটা সহজ, প্লাস হচ্ছে কিছু মানে কিছু কিছু প্রবলেম আছে, ওই প্রবলেমে আমরা ইজিলি এই অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স যদি থাকে আমরা প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। যেমন ধরো একটা সিম্পল জিনিস বললাম যে তোমাকে একটা গ্রাফ মানে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট তোমার ধরো করতে হচ্ছে, তো তোমাকে দেখতে হচ্ছে বারবার যে এর সাথে ফ্রেন্ড আছে কিনা। তাহলে কোনটাতে সুবিধা, ম্যাট্রিক্সে সুবিধা নাকি লিস্টে সুবিধা, যে এর এ আর বি ফ্রেন্ড কিনা দেখাটা? ম্যাট্রিক্সে দেখো তুমি ম্যাট্রিক্সের এ বি তম ঘরে গিয়ে সরাসরি পেয়ে যাচ্ছ না তারা ফ্রেন্ড কিনা, 1 থাকলে ফ্রেন্ড 1 না থাকলে ফ্রেন্ড। লিস্টে হইলে তোমার এই লিস্টটা পুরোটা ঘুরে ঘুরে দেখতে হচ্ছে যে এই লিস্টের মধ্যে এর সাথে বি আছে কিনা। ওসব কাজের ক্ষেত্রে তোমার কি ম্যাট্রিক্স নিয়ে করাটা ইজিয়ার। ঠিক আছে, আবার তোমার মেমোরি দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কি আবার লিস্টটা এফিশিয়েন্ট। আসলে যদি ফেসবুকের ওভাবে ফ্রেন্ড লিস্টটা তোমরা ম্যাট্রিক্স দিয়ে করতে চাও জীবনেও পারবা না, কারণ কি লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ইউজ করতেছে, 10⁻7 মানুষ ফেসবুক ইউজ করতেছে, টেরাবাইট টেরাবাইট মেমোরি লাগবে শুধুমাত্র ম্যাট্রিক্সের মাধ্যমে যদি আমরা কি করতে চাই, প্রকাশ করতে চাই। তো তার চেয়ে লিস্ট দিয়ে প্রকাশ করাটা ওখানে আরো কি সহজ। ঠিক আছে, তো এখানে যাই হোক আরো কথাবার্তা আছে, ওগুলো তোমরা পরবর্তীতে দেখবা। তো এখানে দেখো ইউজ অ্যান অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স টু রিপ্রেজেন্ট দ্য সিওডোগ্রাফ শোইং ফিগার 5। এই গ্রাফটাকে প্রকাশ করার জন্য তোমার কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করতে বলছে। এখন সিওডোগ্রাফ মানে কি, সিওডোগ্রাফ মানে যেখানে মাল্টিপল এজ থাকতে পারে। দেখো আমাকে দেখি এটা দেখে বলো যে এখানে 3 কেন আছে। ঠিক আছে, এখানে 3 কেন আছে এটা আমাকে চ্যাটের মধ্যে একটু বলো। আমি আসলে এগুলো তোমাদেরকে জিজ্ঞেস করতেছি দুইটা কারণে, একটা হচ্ছে তোমাদের বই পড়ার অভ্যাস করা, আর 2 নাম্বার হচ্ছে মানে তোমরা নিজেরা না পড়তে গিয়ে না বুঝলে তারপর আচ্ছা এখানে 3 কেন আছে এটা জিজ্ঞেস করলাম। প্রশ্ন হচ্ছে এখানে 3 কেন আছে, এই গ্রাফটাকে প্রকাশ করছে তো এখানে 3 কেন দিছে বা এখানে 2 কেন দিছে, এই গ্রাফটাকে এখানে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, যারা বলছো কি আপনার দেখি কথা বলে দেখি আমার সাথে। আপনার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো কেন এখানে 3 কেন দিছে? জি স্যার। 3 কেন দিছে? স্যার আমি মাত্র আসছি স্যার। তুমি তো মাত্র আসলেও তুমি তো গত 10 মিনিট ধরে শুধু জানি না ডট এগুলো দিতে আছো। স্যার আমি বুঝতেছি না স্যার, সেজন্য স্যার। জিজ্ঞেস করবে না বুঝলে? সরি স্যার। না বুঝলে জিজ্ঞেস করবা, কি বুঝো নাই বলো এখানে। আচ্ছা আমি এখন থেকে বলতেছি, না বুঝলে জিজ্ঞেস করবা। ঠিক আছে, আচ্ছা দেখো হ্যাঁ যারা বলছো মোটামুটি ঠিক আছে। দেখো আমরা এটা চিন্তা করতে পারি কি 1 2 3 4, তাহলে ম্যাট্রিক্সের মাধ্যমে যখন প্রকাশ করি তাহলে আমরা এভাবে চিন্তা করি 1 2 3 4 এদিকে লিখি, 1 2 3 4 এদিকে লিখলাম। তাহলে দেখো 1 থেকে 2 তে পাত কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে এই জায়গায় গিয়ে শুধু আগে যেমন শুধু 1 আর 0 লিখছিলাম ওরকম না লিখে এখানে 3 লিখলাম। 1 থেকে 1 এ কোনো পাত আছে, মানে 1 থেকে 1 এ নাই, এজন্য ওখানে 0। 1 থেকে 3 তে কোনো পাত আছে, 1 থেকে 3 তে সরাসরি কোনো পাত নাই, পাত আছে মানে অ্যাডজাসেন্ট না আর কি, তারা অ্যাডজাসেন্ট না। ঠিক আছে, তো তারা অ্যাডজাসেন্ট না, এজন্য আমরা ওখানে 0 দিচ্ছি। 1 আর 4 কি অ্যাডজাসেন্ট? হ্যাঁ অ্যাডজাসেন্ট। কয়টা পাত আছে তাদের মধ্যে? 2টা আছে। সরাসরি এজ কয়টা আছে? 2টা আছে, তাহলে এদিকে 2 দিলাম। তাহলে সরাসরি এজ যতটা আছে আমরা তত লিখতেছি। ঠিক আছে, সি অর্থাৎ 3 এর সাথে 3 নিজে কানেক্টেড, তাহলে 3 3 এখানের মধ্যে 1 আছে। যদি এখানে লুপ আমরা 2টা থাকতো তাহলে এখানে আমরা 2 দিতাম, এরকম আর কি। ঠিক আছে, তাহলে আমরা সিওডোগ্রাফকে এভাবে প্রকাশ করতে পারি। সিওডোগ্রাফ মানে হচ্ছে যেখানে কি আনডিরেক্টেড, এখানের মধ্যে কি থাকতে পারে, মানে সবকিছুই হতে পারে এখানে, মানে লুপও থাকতে পারে, মাল্টিপল এজও থাকতে পারে। এই জিনিসগুলো আমরা উপরে সিওডোগ্রাফের সংজ্ঞাটা দেখছিলাম গতদিন। যাই হোক, মানে যেখানে হচ্ছে যে এই মাল্টিপল এজটা সবকিছু থাকে। আমাদের সিম্পল গ্রাফের মধ্যে ওগুলো কিছুই থাকে না, মাল্টিপল এজ থাকে না, তারপর হচ্ছে লুপ থাকে না, কিন্তু সিওডোগ্রাফে ওই সবকিছুই থাকতে পারে। আচ্ছা তারপরে নাম সিওডোগ্রাফ কেন হয়েছে স্যার? এক নাম দিল আর কি। ঠিক আছে, এটা মানে এখন নাম দিছে, কেন দিছে এটা আমি আসলে জানি না, এজন্য ওভাবে করে অ্যানসারটা দিছে। আচ্ছা এখানে ট্রেড অফস বিটুইন অ্যাডজাসেন্সি লিস্টস এন্ড অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আমরা যে কথাটা বলছি বেসিক্যালি ওই কথাটাই।
স্পার্স ম্যাট্রিক্স যদি হয়, স্পার্স মানে অনেক খালি 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 খালি, তার মানে হচ্ছে যে আমাদের এজ কম কিন্তু কি বেশি, নোট বেশি। যেমন এখানে অনেকগুলো এজ আছে কিন্তু নোট কম, তখন আমাদের কি অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটা ইনএফিশিয়েন্ট না? যখন এজ অনেক কম কিন্তু নোট অনেক বেশি, তখন আমাদের দেখা যাবে যে অনেক বড় একটা ম্যাট্রিক্স লাগতেছে কিন্তু ওইখানে অনেক কম ওয়ান থাকতেছে, ওটাকে আমরা বলতেছি স্পার্স ম্যাট্রিক্স। স্পার্স ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডজেন্সি ম্যাট্রিক্স হচ্ছে কি, অ্যাডজেন্সি লিস্টটাই উপকারী বেশি, ঠিক আছে? আবার যদি গ্রাফটা ডেন্স হয়, ডেন্স মানে হচ্ছে ওখানে এজ অনেক বেশি, এজ অনেক বেশি, তাহলে কিন্তু আমাদের কি অ্যাডজেন্সি ম্যাট্রিক্সটাই প্রেফারেবল। ওই কথাবার্তাগুলো এখানে বলছে। দেখো এখানে বলছে ও অফ ভি, ও অফ ভি অ্যাডজেন্সি লিস্টের আমাদের ইয়াটা ও অফ ভি। ওইখানে আমরা দেখছিলাম না মানে ভি সংখ্যক মানে 2m বা m সংখ্যক লাগে এখানে, সরি এখানে আচ্ছা এটা বিগ থ্রি না স্যার? এখানে কম্পারিজনের কথা বলছে, মানে এই এর সাথে এ অ্যাডজেসেন্ট কিনা এটা চেক করতে গেলে আমাদের ও অফ ভি কম্পারিজন দরকার হয়, এরকম একটা কথা বলতেছে। মানে আমরা কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে একটা অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে আমার পুরো লিস্টটা কি করতে হচ্ছে, ট্রাভার্স করে দেখতে হচ্ছে যে এ আর এ অ্যাডজেসেন্ট কিনা, ঠিক আছে, এ আর বি অ্যাডজেসেন্ট কিনা। এখানে তো আমি সরাসরি শুরুতেই পেয়ে গেলাম, কিন্তু ধরো এখানে এর সাথে 50টা নোড আছে, এর সাথে কি 50টা নোড আছে, এবং আমাকে জিজ্ঞেস করলো যে এর সাথে মানে এর সাথে 50টা নোড ধরে এভাবে কানেক্টেড, এরকম করে করে এর সাথে 50টা নোড কানেক্টেড সরাসরি, ঠিক আছে? তো এখানে মনে করো এদিকে একটা জেড আছে আর এদিকে ধরো বি সি ডি ই এফ এরকম অনেক কিছু আছে, তো আমি সবগুলো দেওয়ার পরে লাস্টে এখানে একটা জেড কে রাখলাম। অ্যাডজেন্সি লিস্টে তো আমার কোনো না কোনো একটাকে লাস্টে তো রাখতেই হবে। তো আমাকে এখন বললো যে এ আর জেড কানেক্টেড কিনা দেখতে, তাহলে আমাদের এই পুরো লিস্টটা ঘুরে ঘুরে দেখতে হবে না এখানে জেড আছে কিনা। তো এখানে আমাদের তাহলে দেখা যাচ্ছে যে এরকম যদি একটা গ্রাফ থাকে, মানে এরকম যদি একটা গ্রাফ থাকে আমাদের, এরকম যদি একটা স্টার গ্রাফ থাকে, তাহলে ওখানে আমাদের ওয়ার্স্ট কেসে তারা দুজন কানেক্টেড কিনা চেক করতে কি হইতে পারে, পুরো লিস্টটা কি করতে হইতে পারে, সার্চ করে দেখা লাগতে পারে। তো এই জিনিসটা ইনএফিশিয়েন্ট, মানে এটাতে আমাদের ও অফ ভি টাইম লাগতেছে। ভি মানে হচ্ছে যে কয়টা নোড আছে সেটা, ঠিক আছে? মানে নোড সংখ্যক আমার কি করতে হইতে পারে, একটা লুপ চালায় দেখতে হইতে পারে যে ওখানে ও আছে কিনা, ঠিক আছে? মানে প্রত্যেকটা অ্যাডজেসেন্সের প্রত্যেকটাতে গিয়ে দেখলাম যে এটা জেড কিনা, এটা জেড কিনা, এটা জেড কিনা। যদি এর সাথে কখনো জেড কে পাই তাহলে বুঝবো যে হ্যাঁ তারা কানেক্টেড। আচ্ছা এটা আর কি। তো ওই কথাটা এখানে বলছে, এটা একটু এখানে পড়ে নিও যে ট্রেড অফ বিটুইন অ্যাডজেসেন্সি লিস্ট এন্ড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, এই জিনিসটা দেখিও। এখানে ডেন্স মানে হচ্ছে যে অনেক বেশি এজ টেজ আছে, আর স্পার্স মানে হচ্ছে কি, স্পার্স মানে এখানে এজ অনেক কম। তো স্পার্স এর ক্ষেত্রে আমাদের মেমোরি ইয়াকে যদি রাখি তাহলে মেমোরি ইনএফিশিয়েন্ট হয়। লাস্ট আরেকটা রিপ্রেজেন্টেশন আছে সেটা হচ্ছে ইনডিসেন্স ম্যাট্রিক্স। ইনডিসেন্স ম্যাট্রিক্সটা আসলে ইজি জিনিস। দেখো এখানে আমরা ভার্টেক্স গুলোকে এই পাশে লিখবো আর এজ গুলোকে উপরে লিখবো, তারপরে দেখবো ইনডিসেন্ট কিনা, ইনডিসেন্স কিনা, মানে ইনসিডেন্ট কিনা, সরি ইনসিডেন্ট কিনা, ইনসিডেন্ট ম্যাট্রিক্স ইনসিডেন্ট কিনা। ইনসিডেন্ট বলতে কি বোঝায়, যেমন ধরো এই ভি1টা, ভি1 এই নোটটা কোন কোন এজের সাথে ইনসিডেন্ট, ই1 এর সাথে ই2 এর সাথে, তাহলে এই ই1 আর ই2 তে 1 দিলাম, বাকি সবগুলোতে 0 দিলাম। দেখো তো জিনিসটা বুঝা যায় কিনা। না বুঝলে জিজ্ঞেস করতে পারো। আমি তো স্যার চাইলে B5 থেকেও শুরু করতে পারতেছি, তাই না? সমস্যা নেই, ভি5 কে আমি ভি1 ধরতে পারি, সমস্যা নেই, এটা বলতেছি। ম্যাট্রিক্সের উপর থেকে। তবে দেখিও ভি5 কে যদি তুমি এখানে লিখো তাহলে আচ্ছা সরি এটাতে সমস্যা নেই, এটাতে যে কোনো রকম করতে পারবা। হ্যাঁ এটা বলতেছি। যাতে অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হচ্ছে যে ভি5 উপর থেকে শুরু করলে এদিকেও সেম অর্ডারে লিখতে হবে, এই পাশে যে অর্ডারে লাগবে এই পাশে না লিখলেও সমস্যা নাই, কিন্তু এটা কনভেনশন আর কি, যে কোনো অর্ডারে লেখা যাবে। স্যার ভি2টা তো দেখো আচ্ছা ভি2টা, ভি2 কোন কোন এজের সাথে ইনসিডেন্ট, ই3 এর সাথে, ই4 এর সাথে, ই6 এর সাথে, ই3 ই4 ই6। তাহলে দেখো ভি2 দেখো ই3 এর সাথে ইনসিডেন্ট, ই4 এর সাথে ইনসিডেন্ট, ই6 এর সাথে ইনসিডেন্ট, এই ই3 ই4 ই6। বুঝা গেছে? কেউ না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো, এগুলো আসলে সহজ জিনিস, না বুঝার তেমন কিছু নাই। আচ্ছা এরপরের এটা একটু দেখো বুঝো কিনা, জাস্ট ফার্স্টের লাইনটা দেখো বুঝে যায় কিনা। ফার্স্টের লাইনটা
না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার গোলটা কেন দিছে স্যার? ওটা লুপ আর কি, এটা একটা এজ v1 থেকে বের হয়ে v1 এ ঢুকছে, এই এজটা, এটাকে লুপ বলি আমরা। সিওটোগ্রাফে লুপ টুপ থাকতে পারে, মানে v4 থেকে v4 একটা এজ আছে। স্যার এরকম লুপ কেন ইউজ করে, মানে নিজের সাথে নিজেরই, মানে অন্য কোনো মানে আচ্ছা, মানে এটার তুমি কি বলবো, দাঁড়াও আমি একটু চিন্তা করে দেখি, মানে একটা এক্সাম্পল চিন্তা করে দেখি। ওই যে আমরা মাঝে মধ্যে সেট লিখি না, মানে 3 3 ওইরকম না ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা, ধরো এটা হচ্ছে মানুষ কিছু, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এ বি এর ঘটকালি করছিল, ঠিক আছে, এ বি এর ঘটকালি করছিল, বি ডি এর বি এর ঘটকালি করছে, বি আবার সি এর বি এর ঘটকালি করছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা এম ধরলাম। এ নিজের বিয়ে নিজেই ঘটকালি করছে, ঠিক আছে, এরকম হইতে পারে না? তো আমরা কাকে বিয়ে দিছে এরকম দেখে একটা, স্যার এটা কি আপনি হ্যাঁ নিজের জীবনের? হ্যাঁ আমার এটা আমি যে নিজেকে বিয়ে খালি নিজে করছি, নিজের বিয়ে নিজেই করছে। হ্যাঁ তবে আমি আবার পালাটা লাগিয়ে বা ভালোবেসে টালোবেসে করি নাই, এগুলো আবার ওরকম না, তবে নিজে গিয়ে প্রস্তাব দিয়ে দিয়েছিলাম আর কি। তো বাস্তব জীবনে এই ধরনের তুমি যদি এটাকে একটা গ্রাফ দিয়ে প্রকাশ করো তাহলে এরকম থাকতে পারে। এখন আমার এর চেয়ে ভালো কোনো আইডিয়া মাথায় আসতেছে না, এটাই আসতেছে। তবে অনেক জায়গায় এই জিনিসগুলো থাকে, যে লুপ থাকে, ঠিক আছে। তো পাথের তুমি এরকম চিন্তা করতে পারো যে এখান থেকে এখানে রাস্তা আছে, এখান থেকে এখানে রাস্তা আছে, এখান থেকে এখানে রাস্তা আছে। তো আরেকটা আছে যে এই জায়গা থেকে আবার এই জায়গায় এসে মিলে, ঠিক আছে, এরকম চিন্তা করতে পারো তুমি। স্যার এটা ট্রেনের সাথে তুলনা করা যায় না? স্যার বলতেছে এই রাস্তাটা তো আর তাহলে আর কোনোখানে যাচ্ছে না, যেখান থেকে শুরু হলো এখানে চলে গেল। তাও একটা এরকম রাস্তা থাকতে পারে না, যেমন তোমার আমরা একটা ক্যাম্পাসের ভিতর স্যার ইউটার্ন নেওয়ার জন্য একটা রাস্তা থাকে, যেমন হ্যাঁ ওরকম আছে। ধরো এই রাস্তাটা একমুখী, তাহলে বা ধরো এখানে রাস্তা আছে, তো তুমি এখানে এদিকে রাস্তা আছে, তো এখান থেকে এখানে ঘুরে ধরো এই পাশে গেলা। আমরা সাধারণত নোটগুলোকে এভাবে মোড়গুলোকে নোট দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। যেমন ধরো আমাদের ভার্সিটি যদি আমরা চিন্তা করি যে আমাদের কিরকম, ওই শুরুতে এটা হচ্ছে ধরো গেট, ঠিক আছে, তারপরে এখান থেকে সোজা গিয়ে এদিকে আমরা একটা নোট চিন্তা করবো, তারপরে এদিকে মসজিদের দিকে গেছে, এদিকে সামনে একটা রোড গেছে, ঠিক আছে, এদিকে আরেকটা মোড় আছে, তারপরে এদিকে আরেকটা রোড গেছে, সেটা হচ্ছে আমাদের সামনে দিয়ে, ঠিক আছে। তারপরে এদিকে একটা আবার আছে পানির ট্যাঙ্কের পাশ দিয়ে এরকম করে রোড, ঠিক আছে। আমি একদম না এখানে না, সরি, এটা হচ্ছে যে মসজিদের সামনে থেকে এদিকে একটা ছোট রাস্তা চলে গেছে, এখানে এসে মিলছে, মানে আমরা নিচে ওখানের সামনে দিয়ে এদিকে আসলাম। তারপরে এই পাশে যদি যাই, এখানে হচ্ছে পানির ট্যাঙ্কের মানে পানির যে ফিল্টারটা আছে ওটার দিকে, ঠিক আছে, নোড। তারপর এদিকে আবার যায়, এখান গিয়ে কিন্তু আবার এখানে মিলা যায়, ঠিক আছে, এখানে এই পাশে গিয়ে আবার এদিকে মিলে যাওয়া যায়। তারপর এদিকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট। তো প্রত্যেকটা মোড়কে তুমি এক একটা কি চিন্তা করতে পারো, নোট চিন্তা করতে পারো, ঠিক আছে, ওরকম আর কি। তো ধরো একটা রাস্তা আছে যেটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে, এই ধরনের একটা রাস্তা ধরো কোনো দিকে আছে, ওরকম আমরা চিন্তা করতে পারি যে এদিক থেকে ঘুরে আবার এদিকে চলে আসা যায়, ঠিক আছে, ওরকম থাকতে পারে। তো সাধারণত ম্যাপে হচ্ছে প্রত্যেকটা মোড়কে এক একটা নোট ধরা হয় আর রাস্তাগুলোকে এজ ধরা হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে বুঝতে পারছো যে v1 এর সাথে কে কে কানেক্টেড, ইনসিডেন্ট কে কে, v1 ইনসিডেন্ট কার সাথে এই যে e1 e2 তারপরে e3 আছে, এই তিনটা, তাহলে e1 e2 e3, ঠিক আছে, বাকিগুলো জিরো। এভাবে করে আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সটা প্রকাশ করতে পারি, ইনসিডেন্স ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো আজকে তোমাদের কি ক্লাস আছে এখন?
জি স্যার, স্যার। শামসুল আলম স্যারের ক্লাস। আচ্ছা হ্যাঁ, তাহলে ঠিক আছে, এখন তোমাদেরকে ছেড়ে দিই। তো নেক্সট দিন আমরা এই অংশগুলো নিয়ে ডিসকাস স্যার একটা লাঞ্চের ব্রেক দিলে ভালো। শামসুল আলম স্যারকে বলো। আমাকে আরেকটু আগে বললে আমি তো দিয়েই দিতাম। স্যার গত ক্লাসে ভিডিওটা দেওয়া হয়নি তো স্যার। আচ্ছা আমি স্যার আজকেরটা সহ স্যার একসাথে দিয়ে দিলে ভালো হতো। দুইটা একসাথে দিয়ে দিচ্ছি। তারপর ডিএম এর টাইমও বাড়ানোর কথা ছিল স্যার। কিসে? ওই টাইম করে বাড়াই দিলেও সমস্যা নেই, ওটা তোমরা সাবমিট করো, আমি বাড়াই দেবো ইনশাআল্লাহ। মানে তবে বৃহস্পতিবার তোমাদের নেক্সট ক্লাস নেব, তো বৃহস্পতিবারের আগে কিন্তু তোমাদের ওই 4.123 ওগুলো মানে কমপ্লিট করে আসতে হবে। স্যার 4.1 থেকে কিছু টপিক যেগুলো দিছিলেন ওগুলো তো আগেও দিছিলেন কয়েকটা। 4.1 আর 4.2 থেকে এখন আমি আবার দিচ্ছি, কারণ ওগুলো না হলে আমরা পরের গুলো বুঝবো না। তো স্যার আমরা ওখান থেকে নিয়ে তারপরে কয়েকটা সাবমিট করছি আর কি। আচ্ছা ঠিক আছে, আগের গুলো নিয়েও করতে পারো, সমস্যা নেই। তোমার ওখান থেকে আগের ছবিগুলো, নিজের আগের ছবিগুলো জি সাবমিট। স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি। আসসালামু স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।